হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তাহলে আমাদের যে সেশনটা চলছিল, আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে চলে এসেছি। আমাদের যে ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে, তোমরা হয়তো 1, 2, 3, 4 ক্লাসগুলো করেছো। তো আজকে যে আমাদের ক্লাসটা, সেটা হচ্ছে আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনা নিয়ে। দেখো, ডাব্লিউবিসিএস এর প্রিলিতে কিছু কিছু কন্টেন্টস আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা তোমরা যদি পড়াশোনা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ফান্ডামেন্টাল রাইটস হোক না কেন, বা ডিপিএসপি হোক না কেন, বা আমাদের যারা ইউনিয়নের এক্সিকিউটিভ রয়েছে, পার্লামেন্ট রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। প্রিয়াম্বলও কিন্তু আমি বলছি না যে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এই প্রিয়াম্বল থেকে তোমরা ধরে রাখতে পারো যে ডাব্লিউবিসিএস এর প্রিলিতে প্রত্যেক বছর যদি প্যাটার্নটা দেখো, তাহলে একটা করে কিন্তু কোশ্চেন দেবেই দেবে। যদি তোমরা প্যাটার্নটা দেখে থাকো, তাহলে দেখবে যে মোটামুটি 2-3 বার কিন্তু প্রিয়াম্বল থেকে প্রশ্নটাও এসছে। এবং প্রিয়াম্বলের মজাটা কি জানো? অন্য যে কোশ্চেনগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস, এক্সিকিউটিভ, এইগুলো তো তোমাদের পড়ে মোটামুটি একটা মুখস্থ রাখতে হবে। মানে আমি বলছি না যে অবশ্যই কনসেপচুয়াল তো ক্লিয়ার তোমাদের থাকা উচিতই, কিন্তু তার সাথে সাথে তোমাদের কিন্তু এই সব ফান্ডামেন্টাল রাইটস, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এতে কিন্তু ফ্যাক্ট বেসড প্রশ্নটাই বেশি হয়, বিশেষ করে প্রিলিতে। কিন্তু আমরা যখন এই প্রিয়াম্বলে চলে যাব না, তখন প্রিয়াম্বল এমন একটা টপিক বলতে পারো যেটা খুবই ইজি, এবং এতে কিন্তু বিশেষ কিছু খাস ফ্যাক্ট মনে রাখার নেই। যদি এইখান থেকে আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু বিশেষভাবে আমাকে কিন্তু ওরকম করে আর মেমোরাইজ করতে হবে না। তাহলে এই জন্যই কিন্তু এই প্রিয়াম্বলটা তোমাদেরকে আজকে ধরে ধরে, যেরকম করে লক্ষ্মীকান্তে রয়েছে সেরকম করে ধরে ধরে আজকে প্রিয়াম্বলটা বোঝাবো। লক্ষ্মীকান্ত পুরোটাই আমি একদম ধরে এখানে ঢুকিয়ে দিইনি, তার কারণ বুঝতেই পারছো যে লক্ষ্মীকান্তে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, যেটা কিন্তু আমরা অবশ্যই ইনফরমেশন বেসড হিসেবে দেখব। কিন্তু আমরা প্রিয়াম্বলের যে আমাদের যে ডাব্লিউবিসিএস এর প্যাটার্নে যে রকমের কোশ্চেন আসে থাকে, বা ডাব্লিউবিসিএস এর প্যাটার্নে প্রিয়াম্বল যেরকম করে পড়ানো হয়, আমরা কিন্তু সেরকম করে বিশেষভাবে এটাকে দেখব। তাহলে আজকের টপিকটা আমরা প্রিয়াম্বল করব। তোমরা বুঝতেই পারছো যে প্রস্তাবনা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি তোমরা কনস্টিটিউশনের বই খোলো, তাহলে প্রথমেই তোমরা দেখতে পারবে, যেটা এমনিও যদি বই খোলো তাহলে প্রথমে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে প্রিফেস। তাহলে এটা কিন্তু বলতে পারো যে কনস্টিটিউশনের বই খুললে প্রথম যে জিনিসটা তোমাদের আসবে সেটা হচ্ছে প্রস্তাবনা, বা একটা বলতে পারো যে প্রিফেস, যেইখানে সংবিধানের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো, সংবিধানের যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো, যেটা ইন্ডিয়াকে ডিফাইন করছে, সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা এই প্রিয়াম্বলের মধ্যে পেয়ে যাবে। তাহলে আমি সরাসরি আজকের যে আমাদের টপিকটা প্রিয়াম্বল, সেটাতে চলে যাচ্ছি, এবং আমরা এক একটা করে ধরে ধরে কিন্তু প্রিয়াম্বলের কনসেপ্টটাকে বুঝবো। তাহলে দেখো, প্রথমে কি বলা রয়েছে প্রিয়াম্বলে, যেটা ডিক্লেয়ার করা রয়েছে আমাদের, সেখানে কি ডিক্লেয়ার করা রয়েছে? যদি আজকে তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ডিফাইন ইন্ডিয়া, তাহলে নিশ্চয়ই তুমি তো ইন্ডিয়াকে ডিফাইন এরমভাবে করবে না যে আমাদের এতগুলো আর্টিকেলস রয়েছে, এতগুলো পার্টস রয়েছে, এত শিডিউলস রয়েছে। তোমাকে ইন্ডিয়াকে ডিফাইন করতে হবে কনসেপচুয়ালি। তোমাকে ইন্ডিয়াকে এমনভাবে ডিফাইন করতে হবে যে তুমি ইন্ডিয়ার পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল নেচারও বললে, এবং খুবই কম ওয়ার্ড দিয়ে ডিফাইন করলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত মানে কি। তাহলে দেখো যে প্রিয়াম্বলে আমাদের যে প্রস্তাবনা রয়েছে, যে প্রিয়াম্বলের যে প্রথম অংশ, প্রিয়াম্বল যেইটা দিয়ে কনস্টিটিউশন ডিফাইন করা হচ্ছে, সেইখানের দেখো প্রথম যে জিনিসগুলো, সেইগুলো কি? ইন্ডিয়া বা প্রিয়াম্বল ইন্ডিয়াকে ডিফাইন করছে একটা সভারেন, তার মানে আমরা একটা সার্বভৌম দেশ, আমরা একটা ফ্রি দেশ, আমরা কিন্তু কারোর কন্ট্রোলে নেই। তারপরে দেখো সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। এবার দেখো এই শব্দটা তোমরা বলবে কি স্যার, সত্যি কি আমাদের সমাজতান্ত্রিক দেশ রয়েছে? সত্যি কি আমরা একটা সোশ্যালিস্ট কাঠামোর মধ্যে রয়েছি? দেখো, এর কিন্তু কোনো সঠিক আমি কিন্তু ডিফাইন করতে পারবো না যে হ্যাঁ আমরা একদম সোশ্যালিস্ট একটা প্যাটার্ন অফ সিস্টেমের মধ্যে রয়েছি। কিন্তু এটা বলা যায় যে আমাদের যে সমাজতন্ত্র, সেটা কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্সড বাই নেহেরু এবং গান্ধী, যেখানে নেহেরু এবং গান্ধী দুজনাই কিন্তু এমনভাবে সমাজ পরিচালনা করার কথা বলেছেন, যেখানে যারা ব্যাকওয়ার্ড সেকশন অফ সোসাইটি, যারা পুয়ার বা যারা ভালনারেবল,
তাদেরকে বিশেষ কিছু অধিকারের মাধ্যমে, বিশেষ কিছু লিবার্টির মাধ্যমে, ফ্রিডমের মাধ্যমে তারা যাতে নিজের লাইফে এম্পাওয়ার্ড হয়, অগ্রগতি করে। এবার দেখো তৃতীয়, দেখো সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এইটা আর কিন্তু আমাকে বলতে হচ্ছে না। তোমরা জানো যে 1947-এ যখন ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হয়েছিল, তোমাদের আমি প্রথম ক্লাসটাতে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সম্বন্ধে কিছু কিছু পড়িয়েছিলাম। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947-এ যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ইংরেজরা কিন্তু এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটাকে কিন্তু তিনভাবে ডিভাইড করছে। কিভাবে ডিভাইড করছে? একটা তো অফকোর্স ইন্ডিয়া, যেই সব প্রিন্সলি স্টেটরা, প্রভিন্সেস ইন্ডিয়াতে থাকতে চায় তারা ইন্ডিয়াতে যোগদান করতে পারে। যেই সব প্রভিন্সেস এবং প্রিন্সলি স্টেট পাকিস্তানে থাকতে চায় তারা কিন্তু পাকিস্তানে যোগদান করতে পারে, এবং যারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে। এবারে দেখো পাকিস্তানের যে ফরমেশন, সেটা তোমরা বুঝতেই পারছো, একটা কিন্তু ধর্মীয় আকারে তার ফরমেশন হচ্ছে। যদি তুমি জিন্নার টু নেশন থিওরি দেখো তাহলে কিন্তু জিন্না সরাসরি কিন্তু বলে দিচ্ছে যে পাকিস্তান হচ্ছে সাবকন্টিনেন্টে যারা ইসলামিক ইডিওলজিতে বিলিভ করে তাদের জন্য। কিন্তু আমরা যখন ইন্ডিপেন্ডেন্স পাই এবং যখন কনস্টিটিউশন আমরা যখন গড়ি, তখন কিন্তু এর উল্লেখ কিন্তু আপাত অর্থে না থাকলেও, মানে এই যে শব্দটা সেকুলার, এটা তো কনস্টিটিউশনে প্রিয়াম্বলে প্রথমে ছিল না, পরবর্তীকালে অ্যাড করা হয়। কিন্তু তার মানে এইটা একদমই না যে আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় আমরা সেকুলার ছিলাম না। নেহরু হোক বা সর্দার বল্লভভাই পটেল হোক বা যারা কনস্টিটিউশন মেকার হোক, আম্বেদকর হোক, তারা কিন্তু বারবার বলেছে যে পাকিস্তান যেরকম একটা ওয়ান রিলিজিয়ন নিয়ে বানানো দেশ, ইন্ডিয়া কিন্তু ওয়ান রিলিজিয়ন নিয়ে বানানো না। ইন্ডিয়া সব কটা ধর্মর কমিউনিটিকে সমান অধিকার দেয়, সব কটা ধর্মকে সমান চোখে দেখে, এবং আমরা কিন্তু একদম ডাইরেক্টলি একটা সেকুলার ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে আমরা না কোনো ধর্মকে প্রমোট করার জন্যে, সেটাকে আপহোল্ড করার জন্যে না কোনো ট্যাক্স নিই, না আমরা সরকারি স্কুলে কোনো রিলিজিয়াস এডুকেশন বা ইনস্ট্রাকশন আমরা দিই। যে যার মতো করে নিজের ধর্মীয় কমিউনিটিকে এস্টাবলিশ করতে পারে, সেটাকে মেনটেন করতে পারে, অ্যাডমিনিস্টার করতে পারে, এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা যে কোনো ধর্মে বিলিভ করতে পারি, সেটাকে প্রোপোগেট করতে পারি, সেটাকে প্র্যাকটিস করতে পারি, এবং সেটাকে কিন্তু প্রিচ করতে পারি। তাহলে এই সেকুলার কিন্তু আমরা একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি। এবং রিপাবলিক, এই দেখো রিপাবলিক, এবারে শব্দটার মানে কি? তোমরা রিপাবলিকান গভর্নমেন্ট হয়তো অনেকবারই শুনেছো যে অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে এই রিপাবলিকান কিন্তু শব্দটা আছে। এবং তোমরা যদি ওয়েস্টার্ন কনসেপ্ট বা যদি ওয়েস্টার্ন কনসেপ্ট তোমরা বিলিভ করো, তাহলে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা এটা বিলিভ করে যে যতক্ষণ না একটা কান্ট্রি রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে, ততক্ষণ আপাত অর্থে সেটা কিন্তু গণতন্ত্র বা ডেমোক্রেটিক না। এবারে দেখো রিপাবলিকের অর্থ কিন্তু অনেক জায়গায় অনেক রকম। যেরকম তোমরা যদি ইংল্যান্ডে যাও, তাহলে ইংল্যান্ডে দেখবে রাজা বা রানী রয়েছে যে বংশগতভাবে কিন্তু তারা একটা রিপাবলিকান হেড। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু বংশগতভাবে কেউ রিপাবলিকান হেড নেই। আমাদের যে রিপাবলিকান হেড প্রেসিডেন্ট, সে কিন্তু ইলেক্টেড, হ্যাঁ হতে পারে সে ইনডাইরেক্টলি ইলেক্টেড, কিন্তু সে কিন্তু ইলেক্টেড। এবং আমাদের বংশগতভাবে কেউ কিন্তু রিপাবলিকান হেড হয় না, আমাদের রিপাবলিক কিন্তু ইলেক্টেড হেড। তাহলে এই হচ্ছে পলিটিক্যাল গোলস। তার সাথে সাথে প্রিয়াম্বল কিন্তু ডিফাইন করে কিছু সোশ্যাল এবং ইকোনমিক গোলস। তার কারণ একটা কান্ট্রি কোনোদিনই শুধু পলিটিক্যাল লেভারেজের মাধ্যমে কিন্তু গ্রো করতে পারবে না। আমি এখানে একটুখানি কম্প্যারিজন টানছি পাকিস্তানের। যদি তোমরা পাকিস্তান এবং ইন্ডিয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন দেখো, তাহলে বুঝতে পারবে যে 1947-এ দাঁড়িয়ে দুটো কান্ট্রি কিন্তু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সের মধ্যে ছিল। কিন্তু পাকিস্তান দেখো, মোহাম্মদ আলী জিন্না না কোনো সোশ্যাল রাইটস দিয়েছে। ইস্ট পাকিস্তানের বেশিরভাগ লোক কিন্তু সেই সময় বাংলা বলতো, কিন্তু জিন্না কিন্তু সেই সময় ইস্ট পাকিস্তানে গিয়ে বলছে যে না, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু উর্দুই হবে। যারা পাকিস্তানে যারা ব্যাকওয়ার্ড কমিউনিটিস, যারা আর কি অ্যাফিউলেন্ট না, যারা এলিট না, তাদের জন্য কোনো রকম রিজার্ভেশন বা কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি যাতে তারা নিজের লাইফে এম্পাওয়ার করতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়া এমন একটা দেশ যে কিন্তু
ইকোনমিক রাইটস দিচ্ছে, সোশ্যাল রাইটস দিচ্ছে এবং পলিটিক্যাল রাইটস তো আমাদের রয়েছেই। আমরা কিন্তু কোনো ভাষাকে একদম স্টেট ল্যাঙ্গুয়েজ বানিয়ে দিইনি। আমাদের তোমরা যদি দেখো এই শিডিউলে কিন্তু 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রয়েছে। তার মানে কি? তার মানে আমি ইন্ডিয়ার প্রত্যেকটা কমিউনিটিকে বলছি যে তোমরা এসে কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারো। তার সাথে সাথে আমাদের ইকোনমিক রাইটস দিয়েছে। তোমরা জানো যে আমাদের কিছু কিছু ইকোনমিক রাইটস রয়েছে, বা তোমরা যদি ডিপিএসপি ফলো করো, ডিপিএসপিতে যে সোশ্যালিস্ট প্রিন্সিপালসগুলো রয়েছে তার মধ্যে বুঝতে পারবে যে এমন করে আমাদের ইন্ডিয়ার কাঠামোটা বানানো হয়েছে যেখানে যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশনস, তাদেরকে কিন্তু বিশেষ করে অধিকার দেওয়া হচ্ছে যাতে তারা তাদের লাইফ আরো এম্পাওয়ার করতে পারে। এবার কি কি রয়েছে আমাদের সোশ্যাল এবং ইকোনমিক গোলস দেখে নেব। জাস্টিস রয়েছে, ন্যায়, লিবার্টি রয়েছে, উদারনীতিবাদ, ইকুয়ালিটি রয়েছে, সমতা, এবং সেটা কিন্তু ভারতের সমস্ত সিটিজেন্সদেরকে দেয়া হচ্ছে। তার সাথে সাথে আমাদের কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে আমাদের একটা কমন ব্রাদারহুড রয়েছে। থাক না, আমরা হতেই পারি বিভিন্ন ধর্মের সবাই, আমরা হতেই পারি যে বিভিন্ন ভাষা আমরা বলি, হতেই পারি আমরা বিভিন্ন কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি, কিন্তু একভাবে কিন্তু আমাদের যে ভ্রাতৃয়তা সেটা কিন্তু ইন্ডিয়ান। আমরা যেইখানেই থাকি না কেন, ফার্স্ট উই উইল রিপ্রেজেন্ট আওয়ার সেলফ অ্যাজ ইন্ডিয়ান। এবং এইটাই কিন্তু ইন্ডিয়াকে খুব ইউনিক একটা কান্ট্রি বানাচ্ছে, যে এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও ইন্ডিয়া কিন্তু নিজের যে সর্জিনিটি, নিজের যে ব্রাদারহুড অ্যামং দ্য পিপল, এটা কিন্তু বজায় রেখেছে। তাহলে এই যে কমন ব্রাদারহুড, সেটা কিন্তু আপহোল্ড হচ্ছে থ্রু দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা তোমাদের ইন্ট্রোডাকশন দিলাম, যেখানে তুমি আশা করি মোটামুটি একটা আইডিয়া পেলে যে প্রিয়াম্বলটা কি জিনিস এবং প্রিয়াম্বলে কি কি ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে দেখো আমাদের যে প্রিয়াম্বল, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয় নভেম্বর 26, 1949, যেই সময় আমাদের কনস্টিটিউশন গৃহীত হচ্ছে, যেই সময় ইট হ্যাজ বিন অ্যাডপ্টেড, এবং সেটি অ্যাফেক্ট হয় বা কেম ইন টু বিং হয় কিন্তু জানুয়ারির 26 তারিখ 1950। এই সেম ডে উই সেলিব্রেট অ্যাজ আওয়ার রিপাবলিক ডে। এবং যেটা আমি বলছিলাম যে প্রিয়াম্বল কিন্তু বলতে পারো যে ইন্ট্রোডাকশন অর প্রিফেস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোনো বইয়ের পাতায় দেখবে প্রথমে প্রিফেস হচ্ছে যে লেখকের ব্যাকগ্রাউন্ড বা লেখক কি পটভূমিকাতে লিখছে, এটা কিন্তু প্রিফেসে রয়েছে। বা কিছু কিছু বইতে তোমরা যদি ইন্ট্রোডাকশন থাকো, ইন্ট্রোডাকশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য চ্যাপ্টার। সেই ইন্ট্রোডাকশনে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দিই, সেই ইন্ট্রোডাকশনে সেই যে বইয়ের যে কি মোটিভ, কি অবজেক্টিভ, সেটা কিন্তু দেওয়া থাকে। সেরকমই এই প্রিয়াম্বলেরও কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা সামারি, একটা এসেন্স, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ডিফাইন করছে। তাহলে এই হচ্ছে আমার একটা ছোট্ট তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট দেখো, কেউ অনেকে কিন্তু আমাদের এই প্রিয়াম্বলকে অনেকভাবে ডিফাইন করেছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এন.এ. পালকিওয়ালা। এন.এ. পালকিওয়ালা কিন্তু এই প্রিয়াম্বলকে বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে কনস্টিটিউশন যে রয়েছে এত বড়, সব থেকে লার্জেস্ট এবং ভাস্ট রিটেন কনস্টিটিউশন আমাদের, এই কনস্টিটিউশনের যে প্রথম যে আইডেন্টিটি কার্ড, মানে কনস্টিটিউশনটা কি জিনিস, কনস্টিটিউশনে কোন ওয়ার্ডগুলোতে আমি গুরুত্ব দেব, সেইগুলো কিন্তু এইখানে ডিফাইন করা আছে। এই জন্য এন.এ. পালকিওয়ালা বলছে এটা কিন্তু একটা আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এই যে প্রিয়াম্বলের যে ব্যাপারটা, সেটা তো নিশ্চয়ই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিসকাস করা হয়েছে, নিশ্চয়ই তো একটা তো অবশ্যই ডিবেটের মাধ্যমে তো ডিসাইড করা হয়েছে যে এই ওয়ার্ডগুলো আমি প্রিয়াম্বলে রাখবো, অন্য ওয়ার্ডগুলো আপাতত প্রিয়াম্বলে থাকবে না। তাহলে সেটা দেখো, জানো তোমরা কবে বা কিসের ভিত্তিতে করা হচ্ছে? সেটা কিন্তু করা হয়েছে অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে। এই যে অবজেক্টিভ রেজলিউশনটা, এইটাতে অ্যাসেম্বলিতে মুভ করে আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, এবং পরবর্তীকালে এটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও গৃহীত হয়। তোমাদের জন্য কমেন্ট সেকশনে প্রশ্ন থাকবে, এই অবজেক্টিভ রেজলিউশন কোন তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমরা গৃহীত করি বা অ্যাডপ্ট করি? ঠিক আছে, এইটা প্রশ্নটা কিন্তু আমাকে দেবে। এবং যেটা আমি বলছিলাম যে আমাদের
প্রিয়াম্বলে অনেক শব্দ যেইগুলো আগে ছিল না, পরবর্তীকালে কিন্তু সেই শব্দগুলো অ্যাড করা হয়। মূলত 3টে শব্দ যেটা প্রিয়াম্বলে আগে ছিল না কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়। কি কি শব্দ? সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, ইন্টিগ্রিটি ঐক্যতা বা জোটবদ্ধ। এই 3টে শব্দ কিন্তু প্রিয়াম্বলে আগে ছিল না। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়? এটি কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয় 1976-এ, যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই জিনিসটা একটু কিন্তু ভালো করে মাথায় রাখবে। অনেক প্রশ্নতে, এমনকি পিএসসিরও অনেক প্রশ্নতে কিন্তু এই জিনিসটা এসে থাকে যে কি কি শব্দ প্রিয়াম্বলে অ্যাড হয়েছে বা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে, কত সালে অ্যাড হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে। এবার চলে যাচ্ছি আমি নেক্সট টপিকে। নেক্সট দেখো, এই যে এটা কিন্তু বলতে পারো আমাদের প্রিয়াম্বল। আমি এটা ইচ্ছা করেই লিখিনি, তোমাদেরকে বোঝানোর জন্য একটা পিকচার কিন্তু আমি এখানে দিয়েছি। এবার এইটা যদি একটুখানি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখো তোমরা অনেক জিনিস দেখতে পাচ্ছ। আমি আগেই কিন্তু এই ওয়ার্ডগুলো ডিফাইন করলাম: সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, যেটা ইন্ডিয়ার একটা পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো আমাদের যেটা আমি বলেছিলাম যে সোশ্যাল এবং ইকোনমিক দিকটা, সেটা কিন্তু এই জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং তার সাথে সাথে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এইটাতে কিন্তু বোঝানো হচ্ছে। কিন্তু দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেন জিনিস কোনটা এখানে, এই প্রিয়াম্বলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দেখো খুব ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এইখানে কিন্তু কোনো রকম কমিউনিটি, কোনো রকম গোষ্ঠী, কোনো রকম ধর্ম বা কোনো রকম জাতি বা কোনো রকম বিভাজন কিন্তু করা হচ্ছে না। এইখানে সরাসরি কিন্তু লেখা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে সব থেকে যারা ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে তারা হচ্ছে পিপল, মানুষ। এবং একটা গণতন্ত্র মানে কিন্তু এইটাই হয়। বারবার আমি তোমাদের অ্যাব্রাহাম লিঙ্কনের কথাটা বলি, যেটা আমার মনে হয় ডেমোক্রেসি বুঝতে কিন্তু একটুখানি ইজি হতে পারে। যে ডেমোক্রেসি মানে কি হবে? ডেমোক্রেসি মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল এবং অফ দ্য পিপল, তাই তো? এই জন্যই এই গণতন্ত্রে মানুষের যে ধারণা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা কনস্টিটিউশনের প্রিন্সিপালসগুলোকেও দেখো তাহলে বুঝতে পারবে যে সেই কনস্টিটিউশনটাকে বানানো হয়েছে এমনভাবে যাতে মানুষ সব থেকে বেশি গুরুত্ব পায়, যাতে মানুষের অধিকারে খর্ব না করা যায়, বা মানুষকে যদি ভালো করে আমাকে পরিষেবা দিতে হয় তার জন্য কিন্তু আমাদের এই এত বড় ভাস্ট একটা কনস্টিটিউশন বানানো হয়েছে। তাহলে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উই দ্য পিপল। এবার আমরা এইখান পর্যন্ত পড়েই কিন্তু থেমে যাব, কিন্তু জানো প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে কনস্টিটিউশনে কি কি লেখা আছে। অপশন দিয়ে দেবে তোমাকে, পিপল লেখা আছে, লিবার্টি লেখা আছে, সোশ্যালিস্ট লেখা আছে, কোনো তারিখের উল্লেখ আছে? দেখো এখানে কিন্তু তারিখের উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 26th ডে অফ নভেম্বর 1949 আমাদের কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হলো। এই যে অ্যাডপশনের যে তারিখটা, যেই দিনকে মানে ড্রাফট করা হলো আর কি, এই জিনিসটাও কিন্তু দেওয়া রয়েছে আমাদের এই প্রিয়াম্বলের প্রথম জিনিসে, প্রথম পার্টে। তাহলে এই জিনিসটাও কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে। প্রশ্ন আসতে পারে যে ডেটের কি কোনো রকম উল্লেখ করা আছে? যদি ডেটের উল্লেখ করা থাকে, কি ডেটের উল্লেখ করা আছে? এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, খুঁটিয়ে দেখতে হবে। তাহলে এই গেল আমার প্রিয়াম্বলের যে কন্টেন্ট রয়েছে। এবার আমরা এক এক করে এই প্রিয়াম্বলের কন্টেন্ট দেখার আগে একটুখানি আমরা দেখব যে এই প্রিয়াম্বল কি কি জিনিস আমরা উল্লেখ করছি। তাহলে দেখো প্রিয়াম্বলে যেটা রয়েছে সেটা হচ্ছে সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। এই যে কনস্টিটিউশনের যে সোর্স, দেখবে কোনো কিছু যদি যুক্তি তর্ক হয়
তাহলে আমরা অনেক সময় যুক্তিতর্ক করার সময় সোর্সটা ভুলে যাই। আজকে আমরা যদি আলোচনা করি গান্ধীয়ান ফিলোসফি নিয়ে, তাহলে আমার সোর্স কি হবে? গান্ধী। আজকে আমি যদি আলোচনা করি মার্কসিজম নিয়ে, তাহলে আমার সোর্স কি হবে? কার্ল মার্কস, তাই তো? তেমনি আমরা যদি আলোচনা করি প্রিয়াম্বল নিয়ে, প্রিয়াম্বলের যে সোর্স, প্রিয়াম্বলের যে অথরিটি, সেটা কিন্তু আসছে পিপল অফ ইন্ডিয়া থেকে। তার কারণ কনস্টিটিউশন প্রিয়াম্বল এটা বানানো হয়েছে ইন্ডিয়ার জন্যে, ইন্ডিয়ার লোকেদের জন্যে, এবং ইন্ডিয়ার লোকেরা যাতে সব রকমের অপরচুনিটি, সুযোগ সুবিধা পায়, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, সিভিক, এর জন্য কিন্তু আমাদের এটা করা হয়েছে। তাহলে এই সোর্স কিন্তু আসছে আমাদের ইন্ডিয়া থেকে। তারপরে 2 নম্বর দেখো, নেচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের যে ইন্ডিয়ান স্টেটের কি নেচার রয়েছে, তার কারণ পাকিস্তান যখন হয় তখন পাকিস্তানের কনস্টিটিউশন বানানোটাই কিন্তু খুব একটা বিশাল কাজ ছিল। তার কারণ পাকিস্তানের কোনো নলেজ ছিল না, কারণ মুসলিম লীগ কিন্তু সেইভাবে অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করেনি। পরবর্তীকালে তোমরা যদি দেখতে চাও যে বেশিরভাগ কিন্তু এক্সপিরিয়েন্স, মানে একটা কনস্টিটিউশন মেকিং, সেটা কিন্তু কংগ্রেসের ছিল। মুসলিম লীগ কিন্তু অনেক অর্থেই পিছিয়ে ছিল। এই জন্য মুসলিম লীগ ডিফাইনই করতে পারে না যে আমার যে স্টেট রয়েছে তার নেচারটা কি হবে। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন মেকার কিন্তু এতে অনেক দৃঢ় ছিল। তারা কিন্তু জানতো যে আমি যদি নেচার ডিফাইন না করি, এত ভাস্ট একটা ডাইভার্সিফাই কান্ট্রিতে কিন্তু খুবই মুশকিল হবে সেটাকে স্টেবিলি, খুব অর্গানাইজেশন, ডিসিপ্লিন ওয়েতে চালানো। এই জন্য প্রথমেই কনস্টিটিউশন মেকাররা কিন্তু ডিফাইন করে দেয় যে আমাদের ইন্ডিয়ান স্টেটের নেচার কি। এবং পরবর্তীকালে আসে কিন্তু অবজেক্টিভ, যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে তার কি কি অবজেক্টিভ রয়েছে, ইন্ডিয়ান স্টেটকে কি কি ফুলফিল করতে হবে। আজকে তো জাস্টিস ভাই অনেক রকমের হয়, আজকে ইকুয়ালিটি আমি অনেক ধরনের বলে দিতে পারি, কিন্তু আমাদের প্রিয়াম্বলে দেখো এইখানে কিন্তু ডিফাইন করা রয়েছে যে আমি যদি জাস্টিস মানুষকে প্রদান করি তাহলে কি ধরনের জাস্টিস প্রদান করব, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। আজকে আমি যদি মানুষকে ফ্রি করতে চাই, মানে ফ্রিডম তো শুধু পলিটিক্যাল ফ্রিডম হয় না যে আমি স্বাধীনতা পেয়ে গেলাম তার মানেই আমি ফ্রি। যতক্ষণ না ব্যক্তিগতভাবে আমি আমার ফুল পোটেনশিয়ালিটিতে পৌঁছতে পারছি, আমি অ্যাজ আ ব্যক্তি হিসেবে পূর্ণরূপে নিজেকে ডেভেলপ, প্রকাশ করতে পারছি, আমি কিন্তু ডেভেলপ হব না। তাহলে এইখানে কিন্তু লিবার্টি দেয়া হলো, এবং দেখো 5 রকমের লিবার্টির কথা বলা হচ্ছে। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এবং ওয়ার্শিপ। আমরা পরবর্তীকালে আসবো এইগুলোতে, এক একটা নিয়ে আলোচনা করব। জাস্ট তোমাদেরকে এখন জাস্ট একটা ইন্ট্রো তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার সাথে সাথে দেখো ইকুয়ালিটি অফ স্টেটাস কিন্তু আমাদের রয়েছে। এই ইকুয়ালিটি অফ স্টেটাস মানে কি? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি কিন্তু এটা আমাদের রয়েছে। তার মানে সবাইকে সমান কিন্তু এই অধিকারটা দিতে হবে, যাতে সে অপরচুনিটি পায়, যাতে সে অপরচুনিটি পায় নিজের লাইফকে ডেভেলপ করার জন্য। তোমরা জানো যে আর্টিকেল 16 খুব ভালো একটা এক্সাম্পল এই ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যেখানে বলা রয়েছে যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবাইকে সমান অপরচুনিটি দিতে হবে। সেইখানে কারোর সাথে ডিসক্রিমিনেট করা যাবে না অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ এবং ডিসেন্ট। তাহলে এই গেল অপরচুনিটি। এবং স্টেটাসের কথায় আসি, তোমরা বুঝতেই পারছো যে স্টেটাস তার মানে যে আজকে ইন্ডিয়াতে সবার স্টেটাস কিন্তু সেম না। হয়তো কোনো একজন ব্যক্তি দিনে বা মাসে 1 কোটি কামাচ্ছে, কেউ হয়তো দুবেলা ভাত জোগাড় করতে পারছে না, হতেই পারে আজকে, সেটা তো সব দেশেই কিন্তু এই ডিসক্রিমিনেশনটা রয়েছে। কিন্তু এই ডিসক্রিমিনেশনটাকে শেষ করা, এই যে ধনী এবং গরিবের মধ্যে যে ডিফারেন্স যেটা বেড়েই চলেছে, সেটাকে কমানোর কিন্তু একটা প্রক্রিয়া এই ইকুয়ালিটির মাধ্যমে কিন্তু করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের ফেটার্নিটি। ফেটার্নিটি মানে তোমরা বুঝতেই পারছো, যেটা আমি আগে বললাম যে আমরা যে কোনো ডাইভার্সিটি থেকে আসি না কেন, আমাদের মধ্যে কিন্তু ইউনিটি রয়েছে। তুমি বারবারই এই কথাটা শুনবে যে ইন্ডিয়া কিন্তু একটা অনেক ডাইভার্সিফাই কান্ট্রি থাকা সত্ত্বেও দের ইজ আ ইউনিটি। ইউনিটিটা কোথা থেকে আসছে? আর লাভ অফ মাদারল্যান্ড, আমার যে ভাতৃয়তা, আমার যে ভারতীয়, এইখান থেকে কিন্তু আমার এই ফেটার্নিটি বিলিফটা আসছে। এবং এই যে ইন্টিগ্রিটি এবং ইউনিটি, এই জিনিসটাও কিন্তু প্রিয়াম্বলে অ্যাড করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের অবজেক্টিভ, যেটা কিন্তু স্টেটকে দিতে হবে এবং মানুষকে
ডেভেলপের মাধ্যমে, মানুষকে এই অবজেক্টিভের মাধ্যমে কিন্তু ডেভেলপ করাতে হবে। তার সাথে সাথে দেখো ডেট অফ অ্যাডপশন, যেটা আমি বললাম যে কনস্টিটিউশনে যে অ্যাডপশনের ডেট, সেটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ করা রয়েছে। এবার দেখো প্রথম যে শব্দটা তোমরা যদি লক্ষ্য করে দেখো, প্রথম শব্দটাই কিন্তু বলছে সভারেন। সভারেন মানে আমরা সবাই জানি সার্বভৌমত্ব। তার মানে কি? তার মানে ইন্ডিয়া অ্যাজ আ স্টেট হিসেবে বা ইন্ডিয়া অ্যাজ আ নেশন হিসেবে, এখানে স্টেট মানে কিন্তু আমি রাজ্যের কথা বলছি না, এখানে স্টেট মানে ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেটের কথা বলছি আমি। তাহলে ইন্ডিয়া অ্যাজ আ নেশন হিসেবে তারা কিন্তু আর কারোর প্রতি ডিপেন্ডেন্ট নেই। ডিপেন্ডেন্সি কিন্তু ইন্ডিয়ার শেষ হয়ে গেছে। আগে ইন্ডিয়া 200 বছর ব্রিটিশ অধীনে ছিল, ইন্ডিয়া ডিপেন্ডেন্ট ছিল কিন্তু ব্রিটিশ ক্রাউনের ওপরে। প্রথমে অবশ্যই কোম্পানির কাছে, তার পরবর্তীকালে ক্রাউনের কাছে ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু আর কিন্তু ইন্ডিয়া ডিপেন্ডেন্ট নেই। ইন্ডিয়া কোনো স্টেটের ডোমিনিয়নও কিন্তু না। ডোমিনিয়ন মানে যে ইন্ডিয়া ফ্রি কিন্তু ল তৈরি করছে বাইরের কোনো দেশ, ল আমাদের জন্য তৈরি করছে ব্রিটেন সরকার, এমনও কিন্তু নেই। তাহলে ইন্ডিয়া কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, একটা ফ্রি নেশন। সে কিন্তু কারোর কাছে ডিপেন্ডেন্ট না বা কারোর দ্বারা ডমিনেটেড না। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের যে সভারেন, যে প্রথম যে কথাটা, সেইটার কিন্তু মানে দাঁড়াচ্ছে। এবং দেখো কোনো, যেটা আমি বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু কোনো অথরিটির দ্বারা চালিত না, না আমরা ইন্টারনালি কোনো অথরিটির দ্বারা চালিত, না আমরা এক্সটার্নালি কোনো অথরিটির দ্বারা চালিত। ইন্টারনালি কিন্তু কেউ আমাকে বলছে না যে হাউ ইন্ডিয়া শুড বি রুলড। এক্সটার্নালিও কোনো দেশ বা কোনো সংস্থা বা কোনো আন্তর্জাতিক অর্গানাইজেশনও কিন্তু বলছে না যে হাউ ইন্ডিয়া শুড মুভ। তোমরা অনেকবারই এইটা শুনবে যে ইউনাইটেড নেশনের অনেকবারই কিন্তু ডিবেট হয়, অনেকবারই কিন্তু ভোটের প্রক্রিয়া হয়। রিসেন্টলি জেনারেল অ্যাসেম্বলিতে ইউনাইটেড নেশনের একটা ভোট হলো, যেখানে ভোট দিতে হয়েছিল যে গাজাতে যে অ্যাটাকটা হয়েছে সেইখানে হিউম্যানিটেরিয়ান এড, তার মানে যারা আহত হয়েছে বা যারা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মেডিকেল সাপ্লাইজ বা হিউম্যানিটেরিয়ান এড যে রয়েছে সেইগুলো পৌঁছবে কি না, তার জন্য ভোটিং হয়েছে। ইন্ডিয়া কিন্তু নিউট্রাল ভোট দিয়েছে। এবারে তুমি বলবে কি স্যার ইন্ডিয়া তাহলে নিউট্রাল ভোট কেন দিত, এটা খুব পুণ্যের কাজ। কিন্তু একই সাথে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যেটা ক্ষতিকারক, যে গাজায় অ্যাটাক হয়েছে, গাজায় যারা নর্মাল যারা পিপল তারা কিন্তু আহত, তারা কিন্তু ক্ষত, তাদের কিন্তু প্রায় বলতে পারো যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন ভয় কাটছে। তেমনি কিন্তু আমাকে এইটাও মানতে হবে যে ইসরায়েল যে রয়েছে, ইসরায়েলের প্রতি যে অ্যাটাকটা হয়েছে বা ইসরায়েলি যে এখন যে দুর্দশায় রয়েছে, পিপলরা যে মারা গেছে, একটা কনসার্টে তারা দেখতে গেছিল, সেইখানে তাদের উপরে মিসাইল লঞ্চ করা হয়, কিছুজনকে কিডন্যাপ করা হয়, সেটা তাদের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত। তাই এরকম হিউম্যানিটেরিয়ান এড পাঠিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না একটা সলিউশন হচ্ছে, একটা কম্প্রোমাইজ হচ্ছে। তো ইন্ডিয়া কিন্তু একটা নিউট্রাল স্ট্যান্ড নিতে পারে। কোনো অর্গানাইজেশনে, কোনো আন্তর্জাতিক সংস্থাতে সে কিন্তু বাউন্ড না যে আমাকে এ বলছে তো আমাকে করতেই হবে, হ্যাঁ বা না বলতেই হবে। আই ক্যান টেক মাই ওন স্ট্যান্ডস। তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের যে ইন্টারনাল বা এক্সটার্নাল কন্ট্রোল কিন্তু আমাদের নেই। এবং দেখো 1949-এ ইন্ডিয়া কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা ব্রিটিশ ক্রাউনের অধীনে কিন্তু আর থাকবে না। আমাদের নিজস্ব সংবিধান রয়েছে, আমাদের নিজস্ব রিপাবলিক রয়েছে। আমরা যদি কোনো অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে জয়েন করি, দ্যাট উইল বি আওয়ার ওন ডিসিশন। আমরা কিন্তু অন্যের দ্বারা চালিত হব না। তাহলে এই হচ্ছে আমার কিন্তু সভারেন যে কথা, সেটা কিন্তু প্রথম মানে। তার সাথে সাথে দেখো ইন্ডিয়া, যেটা আমি বলছিলাম তোমাদের আগেই, যে ইন্ডিয়া কিন্তু ইউনাইটেড নেশনের অর্গানাইজেশনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা মেম্বার। কিন্তু তার মানে এটা না যে ইন্ডিয়া তার যে সভারজিনিটি, তার যে ফ্রিডম, তার যে ইন্ডিপেন্ডেন্স, সেটা শেষ করে দেবে। ইন্ডিয়া তার পরিস্থিতি বুঝে, তার ন্যাশনাল ইন্টারেস্ট কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট কথা আন্তর্জাতিক সম্পর্কে, এই যে ন্যাশনাল ইন্টারেস্ট, আমি অন্যকে স্যাটিসফাই করতে গিয়ে আমার ন্যাশনাল ইন্টারেস্ট তো আমি ক্ষুণ্ণ করতে পারি না, ভায়োলেট করতে পারি না। তাহলে ইন্ডিয়া ইউনাইটেড নেশনের সদস্য হলে, এবং ইন্ডিয়া তোমরা জানোই যে একটা সময়
একটা সময় কেন, এখনো ইন্ডিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার, যেখানে যে পার্মানেন্ট যে P5 যে মেম্বারশিপ আছে সেইখানেও কিন্তু ইন্ডিয়াকে জায়গা দেওয়ার কথা কিন্তু হচ্ছিল। এবং তোমরা হয়তো এইটাও শুনে খুব খুশি হবে, ইউনাইটেড নেশন এখনো অবধি যত হিউম্যানিটেরিয়ান এড পাঠিয়েছে সব থেকে বেশি সাহায্য করেছে কিন্তু ইন্ডিয়া। সব থেকে বেশি মিলিটারি ফোর্সেস হোক না কেন বা পিস কিপিং ফোর্স যেটাকে বলে সেটা হোক না কেন, সেটা কোরিয়াতে হোক না কেন, কঙ্গোতে হোক না কেন, সোমালিয়াতে হোক না কেন, সব জায়গায় কিন্তু ইন্ডিয়া নিজের ফোর্স পাঠিয়ে বলেছে যে আমরা সব রকমের সহায়তা করব। এবং ইন্ডিয়া না ইন্ডিয়া ফ্রি সে কোনো ফরেন টেরিটরিকে অ্যাকোয়ার করতে পারে বা নিজের কোনো পার্ট কোনো একটা ফরেন স্টেটকে কিন্তু দিয়ে দিতে পারে। বেরুবারি ইউনিয়ন বলে একটা জায়গা, সেটা পরবর্তীকালে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে দিয়ে দেয় এবং সে অ্যাকোয়ারও করতে পারে। যেরকম গোয়া হোক না কেন বা সিকিম হোক না কেন, সিকিম ঠিক না, গোয়া উইল বি আ গুড এক্সাম্পল, তারা কিন্তু অ্যাকোয়ার করতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল আমার সভারেনের মানে। চলে আসছি আমাদের যে সেকেন্ড যে ওয়ার্ডটা লেখা রয়েছে প্রিয়াম্বলের মধ্যে সেটার মধ্যে, এবং সেটা হচ্ছে সোশ্যালিস্ট, বা তোমরা এটাকে সোশ্যালিজম নামও কিন্তু দিতে পারো। সমাজতান্ত্রিক একটা সমাজের ভাবনা করার কথা কিন্তু বলা রয়েছে। আচ্ছা, আমাদের যে সংবিধান রয়েছে এখানে তো সোশ্যালিজম শব্দটা রয়েছে, কিন্তু যদি এর অরিজিনটা আমাদের জানতে হয় তাহলে কিন্তু আমাকে একটুখানি মার্কসের দিকে তাকাতে হবে। তাহলে দেখো, মার্কসের যে তথ্য রয়েছে মার্কসিজম, তার মধ্যে কমিউনিজম শব্দটা কিন্তু তোমরা অনেকবারই শুনেছো। এই কমিউনিজমের আগের যে স্টেজ সেটাকে কিন্তু বলা হয় সোশ্যালিজম। যদি তোমরা বলতে চাও কি স্যার আপনি খুবই সিম্পলিফাই ওয়েতে এক কথায় সোশ্যালিজম বলুন, কি এত আমার জানার কোনো ইচ্ছে নেই, তাহলে আমি এইটাই বলবো, সোশ্যালিজম কিন্তু বলতে পারো একটা স্টেট স্পন্সার্ড সমাজ, যেখানে সবকিছু রাষ্ট্রের দ্বারা চালিত, সবকিছু রাষ্ট্র করছে। প্রাইভেট কন্ট্রোল, যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু রয়েছে প্রাইভেটাইজেশন, প্রাইভেট কন্ট্রোল কিন্তু খুবই কম, সবকিছুই কিন্তু রাষ্ট্রের দ্বারা চালিত। এইটাকে বলছে কিন্তু আমাদের মার্কসিয়ান সোশ্যালিজম। কিন্তু মাথায় রাখবে যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই মার্কসিয়ান সোশ্যালিজম নেই। আমাদের ইন্ডিয়াতে যে সোশ্যালিজম রয়েছে সেটা অনুপ্রাণিত আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, এইটাকে বলে নেহেরুবিয়ান সোশ্যালিজম, বা অনেক অর্থে তোমরা বলতে পারো গান্ধিয়ান সোশ্যালিজম, এবং গান্ধীর যে আইডিয়া সেটা থেকে কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছে। এবং যেটা বারবারই তোমাদেরকে আগেও আমি বললাম, সেটা হচ্ছে এই যে সোশ্যালিজম শব্দটা সেটা কিন্তু আগে প্রিয়াম্বলে উল্লেখ ছিল না। আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 মাধ্যমে এই যে সোশ্যালিস্ট যে শব্দটা সেটা কিন্তু প্রিয়াম্বলে অ্যাড করি, এবং এই জিনিসটি কিন্তু এখন আমাদের রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি হিসেবে। যদি তোমরা ডিপিএসপি দেখো তাহলে দেখতে পারবে এই ডিপিএসপির কিন্তু তিনখানা ভাগ রয়েছে, গান্ধিয়ান প্রিন্সিপাল, লিবারাল প্রিন্সিপাল এবং সোশ্যালিস্ট প্রিন্সিপাল। এবং এই সোশ্যালিস্ট প্রিন্সিপালের দ্বারা মানুষের মধ্যে যে এত ফারাক রয়েছে, ডিস্টিংগুইশ রয়েছে একটা রিচ এবং পুয়ারের মধ্যে, সেই ডিস্টিংগুইশটাকে কমানোর কথা কিন্তু বলা হচ্ছে আমাদের এই সোশ্যালিস্ট প্রিন্সিপালের মাধ্যমে, যেখানে অপরচুনিটির দ্বারা, কল্যাণের দ্বারা, এডুকেশনের দ্বারা, স্বাস্থ্যর দ্বারা বা কাজের দ্বারা মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, যাতে নিজের লাইফকে ডেভেলপ করতে পারে, এর জন্য ডিপিএসপি প্রিন্সিপালে কিন্তু এই সোশ্যালিজমের ব্যাপারে বিস্তার লেখা রয়েছে। এবং রাষ্ট্রকে নির্দেশও দেয়া হচ্ছে যে রাষ্ট্র এই সমস্ত কল্যাণমূলক কাজের মাধ্যমে এই যে সোশ্যালিজমের যে আমাদের বক্তব্য সেটাকে পূরণ করুক। এবং দেখো, আমাদের অবশ্যই সোশ্যালিস্ট শব্দটা 1976 আগে না থাকলেও এই সোশ্যালিজমের ব্যাপারটা কংগ্রেস কিন্তু অনেকবারই তুলে ধরেছে। আবাদি সেশন অফ 1955 কংগ্রেস কিন্তু অনেক রকম মেজার্স নিয়েছে, যার মাধ্যমে আমাদের এই যে সোশ্যালিজমের যে সমাজতন্ত্র যে ব্যবস্থা, এই কাঠামোটা যেন পুরো হতে পারে। আসবো কি কি ব্যবস্থা নিয়েছে। এবং দেখো, আমাদের যে সোশ্যালিজম এবং মার্কসের যে সোশ্যালিজম, মানে কমিউনিজম সোশ্যালিজম,
তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। যেটা আমি বললাম যে কমিউনিস্ট যে সোশ্যালিজম সেটাকে কিন্তু বলা হয় স্টেট সোশ্যালিজম, তার মানে রাষ্ট্রের দ্বারা চালিত। একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। চাইনা, তোমরা দেখো, যদি চাইনার যদি তোমরা স্টেটকে দেখো তাহলে বুঝতে পারবে একটা সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি চলছে, যেখানে তোমরা ভালোভাবে দেখবে যে মেড ইন চাইনা প্রোডাক্ট কিন্তু অনেক। তার মানে চাইনা বলছে ফরেন কোম্পানিজ গুলোকে যে আপনারা আসুন, আমার এইখানে ব্যবসা বাণিজ্য করুন, এইখান থেকে প্রোডাক্ট বানিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড বেচুন। কিন্তু তুমি বা তোমার যদি কেউ যদি চাইনা কোনো যদি বন্ধু পড়াশোনা করে বা যদি কেউ থাকে, জিজ্ঞেস করবে যে তারা ফরেন কোম্পানির কিছু পড়ে কিনা বা ফরেন কোম্পানির কোনো প্রোডাক্ট ইউজ করে না কেন। ম্যাক্সিমাম অফ দ্য প্রোডাক্ট কিন্তু চাইনাই তৈরি করে এবং চাইনা সেইটাকে বাইরে বেচে এবং নিজের মানুষদেরও অনুপ্রাণিত করে যে তারা যাতে তাদের প্রোডাক্ট ইস্তেমাল করুক। মানে এই যে মেড ইন ইন্ডিয়া, যে এখন আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছে মোদিজি, তিনি কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট কিন্তু এখন অনেক প্রচার করা হচ্ছে এবং মেড ইন ইন্ডিয়া কিন্তু একটা ভেরি গুড ইনিশিয়েটিভ ইন্ডিয়ান ইকোনমিটাকে দাঁড় করানোর জন্য। কিন্তু চাইনা অনেক আগেই কিন্তু এটা করে দিয়েছে। চাইনার যে সেকেন্ড যে টার্মের যে প্রেসিডেন্ট থং জাওপিং, সে কিন্তু এই সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি, যেখানে রাষ্ট্রের দ্বারা কিন্তু সবকিছু চালিত হবে, তার মানে কিন্তু এটা একদমই না যে হ্যাঁ সবকিছুই ফরেন প্রোডাক্ট আমরা নিয়ে নেব, বাট যতটা দরকার মেড ইন চায়না প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করব। তাহলে আমরা এই যে স্টেট সোশ্যালিজম সেটা কিন্তু নিইনি, আমরা যে সোশ্যালিজম নিয়েছি সেটাকে বলা হয় ডেমোক্রেটিক সোশ্যালিজম। গণতান্ত্রিকভাবে সমাজতন্ত্র ব্যবস্থা গঠনের কথা বলছি এবং এর যে ইকোনমিক সাইড সেটা কিন্তু মিক্সড ইকোনমিক মডেল। এবার মিক্সড ইকোনমিক মডেল মানে কি? যেইখানে পাবলিক সংস্থা প্রাইভেট সংস্থা পাশাপাশি থাকবে এবং মানুষের কল্যাণের জন্য তারা কম্পিট করবে যে মানুষকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস তারা কত দিতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিই, দেখো আজকে আমাদের ইন্ডিয়াতে যেরকম নার্সিং হোমস রয়েছে, উডল্যান্ড হোক না কেন বা অ্যাপোলো হোক না কেন, তেমনি কিন্তু আমাদের হসপিটালসও রয়েছে, এসএসকেএম হোক না কেন, মেডিকেল হোক না কেন। তাহলে দেখো এরা কিন্তু দুজনকেই মানুষকে সার্ভিস দিচ্ছে। আমাদের ইন্ডিয়া নেহরুর আইডিয়া এটাই ছিল, জওহরলাল নেহরুজির আইডিয়া কিন্তু এইটাই ছিল যে মিক্সড ইকোনমির ফলে প্রাইভেট কোম্পানিগুলো আসবে, বাট তাদেরকে কিন্তু কম্পিট করতে হবে পাবলিকের সাথে, কে মানুষকে বেটার সার্ভিস দিতে পারে। আজকে ছেড়ে দাও, আমি আর এই কম্পারিজনে যাচ্ছি না সেটা কতটা ফুলফিল হয়েছে, কিন্তু তার আইডিয়া কিন্তু এটাই ছিল। আজকে সেন্ট জেভিয়ার কলেজ বা যদি আমরা অন্য কোনো রাষ্ট্রচালিত কলেজকে নিয়ে নিই, এইটাই কিন্তু ছিল যে কে সব থেকে বেশি স্টুডেন্টদেরকে এম্পাওয়ার করতে পারবে। তাহলে এই যে ব্যবস্থাগুলো সেইগুলো কিন্তু এই মিক্সড ইকোনমিক মডেলের দ্বারা আমরা চালিত করতে চেয়েছিলাম। এবং ইন্ডিয়ান সোশ্যালিজম কিন্তু বলতে পারো যে একটা ব্লেন্ড অবশ্যই গান্ধীজম কিন্তু রয়েছে, মার্কসিজম কিন্তু রয়েছে, তার সাথে সাথে নেহরুভিয়ান যে সোশ্যালিজম এটাও কিন্তু রয়েছে। এবং এই জন্যই আমাদের যে সোশ্যালিজম, ইন্ডিয়ান যে সোশ্যালিজম, সেটাকে কিন্তু অনেক অর্থেই গান্ধীয়ান সোশ্যালিজম কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সোশ্যালিজমের যে আইডিয়াটা গেল। এবারে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট যে ফ্রেজ সেকুলার। এই যে সেকুলার শব্দটা তোমরা এইখানেও বুঝতে পারছো যে খুব ভালো করে যে এটাও কিন্তু সংবিধানে প্রথমে অ্যাড ছিল না, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই শব্দটি কিন্তু অ্যাড করা হয়। কিন্তু তার মানে কি সত্যি এটা যে সেকুলার আমরা ছিলাম না আগে? একদমই না। প্রথম থেকেই 1947 থেকেই কিন্তু আমরা সেকুলার। যখন কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব হচ্ছে যে কাশ্মীরকে কে নেবে, এবং মোহাম্মদ আলী জিন্না যখন বলছে যে কাশ্মীরের মেজরিটি অফ দ্য জনগণ না পপুলেশন কিন্তু মুসলিম, এজন্য কাশ্মীর কিন্তু পাকিস্তানের পার্ট হওয়া উচিত, তখন কিন্তু জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই পটেল বলছে যে আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজন করব না, তার কারণ আমরা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের এইখানে সব ধর্মের লোকেদের সমান অধিকার থাকবে, সব ধর্মকে আমরা স্বীকৃতি দেব, সব ধর্মকে আমরা সমান চোখে দেখব। তাহলে আমাদের কিন্তু আগে থেকেই কিন্তু একটা
ধর্মনিরপেক্ষ দেশ এস্টাবলিশ ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট 1974-এ আরো দৃঢ় করে বলল যে আমাদের একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং রাষ্ট্রকেও ধর্মনিরপেক্ষতা বজায় রাখা উচিত। এবং আর্টিকেল 25 থেকে 28 এই রাইট টু রিলিজিয়ন কিন্তু একটি ফান্ডামেন্টাল রাইট রূপে করে দেওয়া হয়েছে, যেখানে আর্টিকেল 25-এ উল্লেখ করা হচ্ছে আমি যে কোনো ধর্মে বিলিভ করতে পারি, বা আমি যদি নাস্তিক থাকতে চাই আমি তাও থাকতে পারি, আমি যে কোনো ধর্ম পালন করতে পারি, যে কোনো ধর্মকে আমার মতো করে প্র্যাকটিস করতে পারি, আমার ধর্মের ব্যাপারে অন্যকে বলতেও পারি। তাহলে এই জিনিসটা কিন্তু আর্টিকেল 25 থেকে 28 রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন কিন্তু আমাকে কনস্টিটিউশন গ্যারেন্টি করছে। তার সাথে সাথে দেখো, তার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু একটা পজিটিভ সেকুলারিজমের কনসেপ্ট নিয়ে চলে, একটুখানি এটা বুঝতে হবে আমাদের। দেখো, যখন ওয়েস্ট মানে দক্ষিণপন্থী যে রাষ্ট্রগুলি রয়েছে তারা কিন্তু একটা নেগেটিভ সেকুলারিজমের কনসেপ্ট নিয়ে চলে। নেগেটিভ সেকুলারিজম মানে রাষ্ট্র এবং রিলিজিয়ানের মধ্যে কিন্তু বিস্তার ফারাক থাকবে, তাদের মধ্যে কিন্তু কোনো রকমের কানেকশন থাকবে না, রাষ্ট্র ধর্মে ইন্টারফেয়ার করবে না, ধর্ম রাষ্ট্রতে কিন্তু ইন্টারফেয়ার করবে না, একদম সেপারেশন যেন তাদের মধ্যে থাকে। যেরকম আমরা সবসময় বলি না সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, তেমনি এরাও এটাও বলছে যে নেগেটিভ কিন্তু সেকুলারিজম থাকবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে তোমরা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পজিটিভ সেকুলারিজমের বার্তা। এবারে পজিটিভ মানে কি আমি এইটা বোঝাচ্ছি যে রাষ্ট্র এবং রিলিজিয়ান একই সাথে চলবে? না, এটা আমি বোঝাচ্ছি না। কিন্তু রাষ্ট্র পজিটিভলি এই রিলিজিয়ানের রোলটাকে প্লে করবে। কি কারণ? দেখো আমি বলছি তোমাকে, তোমরা যদি দেখো তাহলে দেখবে যে অনেক সময় আমরা যখন কোনো পুজো পার্বণ সেলিব্রেট করি অনেক সময় কিন্তু রাষ্ট্র তাতে অংশগ্রহণ করে। আমি শুধু কিন্তু মেটেরিয়াল নিড হিসেবে বা টাকা নিয়ে সেটাকে বলছি না, অনেক অর্থেই কিন্তু রাষ্ট্র অংশগ্রহণ করে। আজকে রাষ্ট্র পুজো পার্বণ বা পাড়ায় পাড়ায় সেলিব্রেট করা এটাকে কিন্তু অ্যালাউ করছে। ওয়েস্টে কিন্তু এটা অ্যালাউ না। ওয়েস্টে তুমি ধর্ম তোমার বাড়িতে থাকবে, তুমি সেটাকে পাবলিকলি কিন্তু প্র্যাকটিস বা প্রোপোগেট করতে পারবে না, বাট ইন্ডিয়াতে অ্যালাউ। ইন্ডিয়াতে দেখো তোমরা যে আমরা ক্রিসমাস সব ধর্মের লোকেরাই কিন্তু সেলিব্রেট করি, রাষ্ট্র তাতে একটা পজিটিভ রোল প্লে করে। আজকে আমাদের যে 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 মুসলিম যে ইসলাম ভাই বোন রয়েছে, যারা দাদা ভাই বোন রয়েছে, তারাও কিন্তু তাদের ঈদ বা তাদের পার্বণ সেলিব্রেট করে এবং আমরা কিন্তু তাতে পজিটিভলি অংশগ্রহণ করি, কারণ রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র সেটা কিন্তু আমাকে করতে দিচ্ছে। তাহলে এই কিন্তু রাষ্ট্রের পরিভাষা একটা পজিটিভ সেকুলারিজমের কনসেপ্ট রাখছি, যেখানে হিন্দু হোক না কেন, ইসলাম হোক না কেন, খ্রিস্টানিটি হোক না কেন, বাকি রিলিজিয়ান হোক না কেন, সবাইকে কিন্তু সমান অধিকারে দেখা হচ্ছে এবং সবাইকে পজিটিভলি কিন্তু তাদের যে রিচুয়ালস, তাদের যে কাস্টম, তাদের যে কনভেনশন সেটা কিন্তু সেলিব্রেট করার কথা বলা হচ্ছে। ওকে, এবার আমি চলে যাচ্ছি আমাদের 4 নম্বরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক, যাই হোক না কেন। আচ্ছা, এবার তোমরা বলবে কি স্যার আমি জানি যে ডেমোক্রেসি মানে কি। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এবং ডেমোক্রেসি মানে আমরা যে ওই যে 5 বছর পর পর লোকসভা বা রাজ্যে ভোট দিই সেটাই ডেমোক্রেসি, তাই তো? এটা অবশ্যই ডেমোক্রেসি, আমি অবশ্যই যেটাকে বলছি না ডেমোক্রেসি না, কিন্তু সেটা কিন্তু খুব ন্যারো ইন্টারপ্রিটেশন হয়ে গেল ডেমোক্রেসির। ডেমোক্রেসির মানে কিন্তু শুধু এটা না যে 5 বছর অন্তর অন্তর আমি ভোট দেব, আমার কাজ শেষ। ডেমোক্রেসি মানে একটা গণতান্ত্রিক যে নাগরিক সে কি করবে, সে 5 বছরে ভোট দিয়ে নিজের কাজ কিন্তু খালাস করবে না। এটা কিন্তু খুবই মিনিমাম লেভেলে কাজ করা। কিন্তু তোমাকে যদি আপাত অর্থে নাগরিক হতে হয় তাহলে কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করে আমি এটা একবারও বলছি না যে ভাই তুমি ভোটে দাঁড়াও, আমি এটা বলছি যে গভর্নমেন্টের পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা, গভর্নমেন্টের পলিসিকে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা। আমরা যাদেরকে ভোট দিচ্ছি তারা কেমন, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি রয়েছে, তাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি রয়েছে, তারা কত ভালো আমাকে নেতৃত্ব দিতে পারবে সেটা কিন্তু দেখা।
তাহলে এই যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি শব্দটা কিন্তু খুবই একটা লার্জ স্কেল কিন্তু একটা পরিভাষা রাখে, যেখানে ডেমোক্রেসি মানে কিন্তু শুধু ভোট দেওয়া না, কিন্তু ইনভলভ হওয়া পলিটিক্সে। সেটা আমি ডাইরেক্টলি ইনভলভ হতে পারি, ইনডাইরেক্টলি ইনভলভ হতে পারি। এবং ডেমোক্রেসি দেখো জানো, দু রকমের কিন্তু ডেমোক্রেসি হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা, ডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি? ডাইরেক্ট ডেমোক্রেসি কিন্তু মানে এমন ধরনের ডেমোক্রেসি যেইখানে আমি সরাসরি পলিটিক্সে পার্টিসিপেট করছি, সরাসরি আমি পলিটিক্যাল ডিসিশনসগুলোকে নিচ্ছি। এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি, এটা কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যে আমি সরাসরি পার্টিসিপেট না করলেও আমি আমার ভোটের দ্বারা, আমি আমার বক্তব্যের দ্বারা, আমি আমার এক্সপ্রেশনের দ্বারা আমি আমার রিপ্রেজেন্টেটিভকে চুজ করছি, আমার রিপ্রেজেন্টেটিভকে বলছি যে আমার এই সমস্যা, আপনি একটুখানি মিটিয়ে দিন সমস্যাটা, বা প্রবলেমটাকে একটু সলভ করে দিন। তাহলে দু ধরনের কিন্তু এখানে ডেমোক্রেসি পারসিস্ট করছে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আচ্ছা, ডাইরেক্ট ডেমোক্রেসি দেখো অনেক ধরনের হয়, যেরকম রেফারেন্ডাম। এটার একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ঠিক ডেটটা মনে নেই, তোমরা পারলে একটু মনে করিয়ে দিও। একটা ভোট হয়েছিল যেখানে ইংল্যান্ড আর ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চায়নি। আচ্ছা, এই ডিসিশনটা কি ইউকে নেতারা নিয়েছে? ডেভিড ক্যামেরুন তো নেয়নি, নাইজেল ফারার যে অপোজিশন পার্টির লিডার তখনকার, সেও নেয়নি, বরিস জনসনও নেয়নি। কে নিয়েছে ডিসিশনটা? একদম ইউকের নিজের নাগরিকরা, ইউকের সিটিজেনরাই কিন্তু ভোটের মাধ্যমে ডিসাইড করেছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে নাকি তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে যাবে। এইটা হচ্ছে রেফারেন্ডাম, যখন নাগরিকরা সরাসরি কোনো পলিটিক্যাল ভোটিংয়ে পার্টিসিপেট করছে যে আজকে এখানে রাস্তা হবে কি হবে না, ইয়েস আর নো ব্যালট পেপারে আমাকে বলতে হবে। যদি ম্যাক্সিমাম ভোট পড়ে ইয়েস তাহলে হবে, যদি ম্যাক্সিমাম ভোট পড়ে নো তাহলে হবে না। এই হচ্ছে কিন্তু রেফারেন্ডাম। এবারে আসছি আমি ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভটা কি জিনিস দেখে নেব আমরা। আচ্ছা দেখো, এরকম তোমরা অনেক সময় দেখবে যেখানে এইটা কিন্তু যারা পলিটিশিয়ান তারা মানুষকে বলছে রাস্তা হবে কি হবে না, আপনারা ভোট দিয়ে আমাকে বলুন। ইনিশিয়েটিভ মানে উল্টোটা, নাগরিকরা ভোটের মাধ্যমে বলছে যে আমাদের রাস্তা প্রয়োজন, আপনি রাস্তা বানান। ভাবো, একটুখানি কিন্তু ভাববে যে একদমই সেম, জাস্ট একটু পার্থক্য রয়েছে। রেফারেন্ডামে পলিটিশিয়ানসরা বা আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা আমাদেরকে বলছে যে আপনারা ভোটের মাধ্যমে ডিসিশন নিন। ইনিশিয়েটিভে আমরা ভোটের মাধ্যমে ডিসিশন নেওয়ার পর পলিটিশিয়ানসকে বলছি বা রিপ্রেজেন্টেটিভকে বলছি যে আপনারা এইটাকে অ্যাড্রেস করুন বা এই জিনিসটাকে করুন। ওকে, আচ্ছা এবারে আসছি আমি রিকল। আচ্ছা, রিকল মানে কি? দেখো, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কিন্তু একটা টার্ম লিমিট রয়েছে। যেরকম যারা কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, যেহেতু লোকসভার টার্ম 5 ইয়ার, এই জন্য কাউন্সিল অফ মিনিস্টারের আমি ঠিক 5 বছর না, কিন্তু মোটামুটি ধরে রাখো যে 5 বছর। কিন্তু রিকল মানে যে আমার কোনো একটি গভর্নমেন্টের কাজ ভালো লাগলো না, তাহলে আমি কিন্তু 5 বছরের আগেই যার যে টার্ম, সেই টার্ম লিমিটের আগেই কিন্তু মানুষ তাকে বহিষ্কার করতে পারে, বার করে দিতে পারে। ঠিক আছে, এইগুলো রিকল। প্লেবিসিট, এটা পাকিস্তান বা ইউনাইটেড নেশন অনেকবারই, ঠিক পাকিস্তান না ইউনাইটেড নেশন বলেছে যে কাশ্মীরে প্লেবিসিট হওয়া দরকার। প্লেবিসিট মানে কোনো একটা জায়গা যখন ডিসাইড করে যে তারা সেইখানে থাকবে কি থাকবে না, মানে এটা হচ্ছে ভোট টু বি রেকগনাইজড অ্যাজ এ স্টেট অর নট। ঠিক আছে, তাহলে এই চারটের মাধ্যমে রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল, প্লেবিসিট, এর মাধ্যমে আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি, সরাসরি কিন্তু আমরা ডেমোক্রেসিতে ইনভলভ হই কি হই না সেটা ডিপেন্ড করে। ওকে, এবারে আসছি আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা কিন্তু রয়েছে ইন্ডিয়াতে। এবার ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি? আমরা সরাসরি কিন্তু ল মেকিং পাওয়ারে, আমরা সরাসরি কিন্তু
আইনে বা আইন বানানোর প্রক্রিয়াতে ইনভলভ হচ্ছি না। আমরা আলোচনা করছি, ডিসকাশন করছি, ডিবেট করছি, আমাদের রিপ্রেজেন্টেটিভসদেরকে আমরা ইলেক্ট করছি, এবং এর মাধ্যমে আমরা কিন্তু আমার যে গণতান্ত্রিক যে কাঠামো সেটাকে কিন্তু বজায় রাখছি, যেটা ইন্ডিয়াতে রয়েছে। আজকে দেখো, ইন্ডিয়াতে আমরা কিন্তু ডাইরেক্টলি কোনো পলিটিক্সে পার্টিসিপেট করি না, ডাইরেক্টলি পলিটিক্যাল ডিসিশন নিই না, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ভূমিকা প্লে করছি। তাহলে এই হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেখানে মানুষ সরাসরি আইনে পার্টিসিপেট করে না, কিন্তু রিপ্রেজেন্টেটিভদের দ্বারা তারা কিন্তু নিজের রিপ্রেজেন্টেটিভকে পার্লামেন্টে বা স্টেট লেজিসলেচারে পাঠাচ্ছে। ওকে, এবং আমাদের যে ডেমোক্রেসিও কিন্তু এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যেটা আমি বলছিলাম যে আমরা তো ডাইরেক্টলি কোনো পলিটিক্সে পার্টিসিপেট করি না, আমরা আমাদের কেন্দ্র থেকে আমাদের পছন্দ মতো রিপ্রেজেন্টেটিভকে পাঠাই পার্লামেন্টে বা স্টেট লেজিসলেচারে। এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। দেখো, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি দু রকমের হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, একটা হচ্ছে প্রেসিডেন্টাল ডেমোক্রেসি। আমাদের ইন্ডিয়াতে যেটা রয়েছে সেটা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের কিন্তু প্রেসিডেন্টাল ডেমোক্রেসি নেই। তার মানে কি প্রেসিডেন্ট আমাদের এখানে নেই? অবশ্যই আছে, কিন্তু মাথায় রাখবে প্রেসিডেন্ট কিন্তু একটা নমিনাল বা শুধু বলতে পারো একটা সিম্বলিক হেড। রিয়েল পাওয়ার কিন্তু রয়েছে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টারের কাছে, এবং এই জন্য আমাদের এখানে কিন্তু একটা পার্লামেন্টারি প্যাটার্ন অফ গভর্নমেন্ট রয়েছে। আমাদের প্রেসিডেন্টাল সিস্টেম কোথায় রয়েছে? ইউনাইটেড স্টেটসে, যেখানে ইউএস এর প্রেসিডেন্ট কাছে কিন্তু পাওয়ার আছে টু বি দ্য রিয়েল এক্সিকিউটিভ, কিন্তু আমাদের এখানে রিয়েল এক্সিকিউটিভকে আমাদের প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার এবং পার্লামেন্টের মাধ্যমে আমরা কিন্তু লসগুলোকে পাস করি। এবং এই যে এটা তাও লেখা আছে পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে পাস করি, যেখানে লেজিসলেচার ডিসাইড করে পলিসিজ অ্যান্ড অ্যাকশনস। ওকে, আচ্ছা, এবারে আমরা আসছি 5 নম্বরে আমাদের ওয়ার্ড প্রিয়াম্বলে, এবং এইখানে দেখো রিপাবলিক। রিপাবলিক তোমরা মানে বুঝতেই পারছো, কোনো গণতান্ত্রিক সমাজে একজন রিপাবলিকান হেড থাকে, যে সেই নেশনের দায়িত্বে থাকে, ঠিক আছে, যার নামে সেই নেশনটা কিন্তু চলে। তোমরা দেখো যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টে যে রিপাবলিক হয়, জেনারেলি দু ধরনের রিপাবলিক হয়। একটা হয় রাজা বা রানী, মনার্ক, আরেকটা হয় রিপাবলিক, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে ডেমোক্রেটিক প্যাটার্নে যে জিনিসটা চলছে সেটা হচ্ছে রিপাবলিক, এবং আমাদের এইখানে কিন্তু একজন ইলেক্টেড রিপাবলিক রয়েছে। আমাদের এইখানে কিন্তু মনার্ক নেই, এই মনার্কটা কিন্তু রয়েছে ইউনাইটেড কিংডমে, যেখানে রাজা এবং রানী আপাত অর্থে তাদের পাওয়ার না থাকলেও তারা কিন্তু রাষ্ট্রটাকে চালাচ্ছে, তাদের নামে চলছে বলতে পারো, ঠিক আছে। তেমনি আমাদের এইখানে কিন্তু একজন ইলেক্টেড কিন্তু রিপাবলিক রয়েছে। আমাদের যে এখানে ইলেক্টেড রিপাবলিক যেটা রয়েছে সেটা কিন্তু আবার ইনডাইরেক্টলি ইলেক্টেড। আমাদের যে রিপাবলিক তোমরা বুঝতেই পারছো, আমাদের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, এবং এসটিভি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কিন্তু মাধ্যমে হচ্ছে। এবং আমাদের দ্য টার্ম রিপাবলিক, আমাদের প্রিয়াম্বলে রয়েছে একজন ইলেক্টেড হেড যাকে প্রেসিডেন্ট বলা হচ্ছে, এবং সে কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে একটা ফিক্সড পিরিয়ড, যেটা হচ্ছে 5 বছর। ওকে, আচ্ছা, এবং আমাদের এইখানে কোনো একটি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যেরকম রাজা বা রানী কিন্তু আমাদের এইখানে কিং না। আমাদের এইখানে রিপাবলিক কিন্তু দুটো অর্থে আমরা বলছি। কি বলছি? আমাদের এইখানে পলিটিক্যাল সভার্জিনিটি মানুষের হাতে আছে, এবং প্রেসিডেন্ট কিন্তু জেনারেলি রিপ্রেজেন্ট করছে মানুষকে, তার নামে সমস্ত কাজ হচ্ছে, আর্টিকেল 77 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং আমাদের এইখানে এমন না যে কোনো রকম ডিসক্রিমিনেশন কিন্তু নাগরিকদের সাথে করা হয় না। আমাদের যে রিপাবলিক সে কিন্তু সব নাগরিককে সমানভাবে রিপ্রেজেন্ট করে থাকে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিসের মাধ্যমে আমাদের যে রিপাবলিকান সিস্টেম সেটা কিন্তু চলছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের যে এবারে যে অবজেক্টিভ অফ দ্য প্রিয়াম্বল রয়েছে সেখানে।
আচ্ছা, অবজেক্টিভটা একটুখানি আমরা আরও একটুখানি ডিপলি দেখব, তার কারণ বেশিরভাগটাই আমরা পলিটিক্যাল যে জিনিসটা সেটা কিন্তু আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছু জনের জন্য নতুন একটু হতে পারে। জাস্টিস তার মানে কিন্তু ন্যায়। তাহলে ভারতের সংবিধান কিন্তু ন্যায় প্রদান করছে। এবারে তোমাদের কথাটা হতেই পারে কি স্যার সমতা ইকুয়ালিটি তো রয়েছে, আবার ন্যায়ের কি প্রয়োজন হলো? বুঝবে ভালো করে, ইকুয়ালিটি মানে কিন্তু সমতা। আমি সবাইকে সমান অধিকার দিচ্ছি চাকরিতে বসার। জাস্টিস মানে আমি সবাইকে সমান অধিকার দিচ্ছি চাকরিতে বসার, কিন্তু যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা ব্যাকওয়ার্ড কাস্ট বা ক্লাস, তাদেরকে বিশেষ কিছু অধিকার দিচ্ছি, যার মাধ্যমে তারা নিজের যে লাইফ বা নিজের যে পার্সোনালিটি সেটা কিন্তু আরো বেশি এনরিচ করতে পারবে, ডেভেলপ করতে পারবে। এই যে প্রিয়াম্বল সেটা কিন্তু 3টে ফর্মে আমাদের কাছে রয়েছে, খুব ভালো করে মাথায় রাখবে। এই প্রশ্নগুলো অনেক আসে যে জাস্টিস কত রকমের রয়েছে, লিবার্টি কত রকমের রয়েছে, ইকুয়ালিটি কি কি রয়েছে। তাহলে দেখো আমাদের যে জাস্টিস রয়েছে সেটা কিন্তু 3টে ফর্মে রয়েছে, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। এই 3খানা ফর্মে কিন্তু রয়েছে, এবং এই জাস্টিসের কিন্তু আমাদের উল্লেখ রয়েছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে। যেটা আমি বললাম যে আর্টিকেল 16 তোমরা যদি দেখো সেখানে ইকুয়ালিটি অপরচুনিটি দিচ্ছে। আর্টিকেল 15 যদি তোমরা দেখো সেইখানে কিন্তু ডিসক্রিমিনেশনকে ব্যান করার কথা বলা হচ্ছে, কিন্তু তোমরা যদি তার সাবক্লসেসগুলোতে যাও তাহলে দেখতে পারবে যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা পিছিয়ে পড়া আমাদের নাগরিক, তাদের জন্য কিন্তু স্টেট এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন নিচ্ছে, তাদেরকে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু দিচ্ছে, কারণ তারা একটা ডিসঅ্যাডভান্টেজ সেকশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সোশ্যাল জাস্টিসের মানে কি। সোশ্যাল জাস্টিসের মানে বুঝতেই পারছো, সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে এবং সমস্ত নাগরিক কিন্তু সমান, উইথাউট এনি কাইন্ড অফ সোশ্যাল ডিস্টিংশন। সেই সোশ্যাল ডিস্টিংশনটা যাই হোক না কেন, সেটা বিভিন্ন কাস্ট হোক না কেন, কালার হোক না কেন, রেস হোক না কেন, রিলিজিয়ন হোক না কেন, সেক্স হোক না কেন, কারোর সাথে কোনো রকম বর্ণ বৈষম্যমূলক বা সোশ্যাল ডিসক্রিমিনেশন করা যাবে না এই আধারগুলোতে, এই সোশ্যাল ক্লজের মাধ্যমে। যদি তোমরা বলতে চাও আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 18 মানে রাইট টু ইকুয়ালিটি, একদম পুরোপুরি কিন্তু এটা বোঝাচ্ছে যেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন, অস্পৃশ্যতা বা কোনো রকম স্টেটাস সবাইকে কিন্তু অ্যালাউ করছে। ঠিক আছে, ডিসক্রিমিনেশন, অস্পৃশ্যতা করা যাবে না। আনটাচেবিলিটি তোমরা জানো একটা পাবলিক অফেন্স, আনটাচেবিলিটি অ্যাক্ট 1976। তার সাথে সাথে কিন্তু কোনো টাইটেল কেউ হোল্ড করতে পারবে না, একাডেমিক মিলিটারি টাইটেল ছাড়া জন্মের ভিত্তিতে কোনো কিন্তু টাইটেল মানে নবাব, পাতাউদি, রায় বাহাদুর এইগুলো করা যাবে না। ঠিক আছে, এবং তার সাথে সাথে যেটা আমি বললাম, এই জন্যই তো জাস্টিস, এই জন্যই তো জাস্টিস, তার মানে যে কোনো সেকশনকে প্রিভিলেজ দেওয়া হবে না, কিন্তু যারা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু স্টেট এক্সট্রা কিছু বেনিফিট তাদের জন্য করতে পারে। সেটা আমাদের এসসি হোক না কেন, এসটি হোক না কেন, ওবিসি হোক না কেন, বা নারী হোক না কেন, যারা পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে পড়ছে। ঠিক আছে, ওকে। এবার আসছি আমি ইকোনমিক জাস্টিসে। দেখো ইকোনমিক জাস্টিস মানে কি বলছে, যে নন ডিসক্রিমিনেশন বিটুইন পিপল অন দ্য বেসিস অফ ইকোনমিক ফ্যাক্টরস। তার মানে ইকোনমিক আধারে রাষ্ট্র কারোর সাথে ডিসক্রিমিনেট করবে না। এবং আমাদের এই যে বিশাল বড় যে আমাদের যে ডিসক্রিমিনেশন রয়েছে, আমাদের বিশাল ডিসক্রিমিনেশন না, আমাদের বিশাল বড় যে একটা ফারাক রয়েছে বিটুইন রিচ অ্যান্ড দ্য পুয়ার, সেইটাকেও কিন্তু একটা ভাগ করার, সেটাকেও কমানোর ব্যবস্থা করা হয়েছে। এই যে ইনইকুয়ালিটি রয়েছে ওয়েলথে, ইনকামে, প্রপার্টিতে, সেটা যাতে দূরীকরণ হয় বা তার গ্যাপ যাতে কমানো হয়, এর জন্যে কিন্তু আমরা অনেক রকম এলিমিনেশনের চেষ্টা করছি। এবং এই যে কম্বিনেশন এবং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, এটাকেই কিন্তু বলা হয়
ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস মানে এমন করে নিজের ক্ষমতা বা এমন করে রাষ্ট্রের যে টাকা এমন করে ডিস্ট্রিবিউট করা যাতে রিচ পায়, কিন্তু যারা পুয়ার পিছিয়ে পড়া শ্রেণী তারা যাতে একটু বেশি পায়। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ইকোনমিক জাস্টিস। এবারে আসছি আমরা পলিটিক্যাল জাস্টিসে। পলিটিক্যাল জাস্টিস দেখো, পলিটিক্যাল আমরা কি করে জাস্টিস পাচ্ছি? পলিটিক্যাল রাইটস কিন্তু আমাদের রয়েছে, আমরা সবাই ভোট দিতে পারি, যে কেউ যে কোনো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, ইউনিয়নে যুক্ত হতে পারে, আমরা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে পারি, আমরা ভোট দানের মাধ্যমে আমাদের যে এক্সপ্রেশন সেটাকে এক্সপ্রেস করতে পারি, এবং স্পিচ আর এক্সপ্রেশন তো রয়েছেই। সেইখানে ইকুয়াল অ্যাক্সেস টু পলিটিক্যাল অফিস, সবাই সরকারি চাকরির ক্ষেত্রে ইকুয়ালি পলিটিক্যাল অফিসকে অ্যাক্সেস করতে পারে, এবং এমনিও আমরা কিন্তু পলিটিক্যাল অফিসকে অ্যাক্সেস করতে পারি, এবং তার মধ্যে ইকুয়াল ভয়েস ইন দ্য গভর্নমেন্ট, আমরা সবাই স্পিচ এক্সপ্রেশনের দ্বারা আমাদের মত প্রকাশ করতে পারি গভর্নমেন্টের পক্ষে বা বিপক্ষে। এবং এই যে আইডিয়া অফ জাস্টিস, যেটা সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল আইডিয়া অফ জাস্টিস, এটা কিন্তু নেওয়া হয়েছে রাশিয়ান যে রুশ বিপ্লব, বা বিশেষ করে লেনিন যখন বিপ্লব করেছিল জারের এগেনস্টে, এই আইডিয়াটা জাস্টিসটা কিন্তু নেওয়া হয়েছে রাশিয়ান রেভলিউশন 1917 থেকে। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি আমাদের যে নেক্সট রয়েছে লিবার্টি, উদার নীতিবাদ। আচ্ছা, লিবার্টির মানেটা আগে বুঝবে। লিবার্টির মানে যদি তুমি ওয়েস্টার্ন কনসেপ্টে চলে যাও, ওয়েস্টার্ন কনসেপ্টে লিবার্টির মানে কি বলতো? অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট অন দি অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল। তার মানে রাষ্ট্র মানুষের লিবার্টিতে, মানুষের ফ্রিডামে দখল দেবে না। রাষ্ট্র কিন্তু সবসময় রাষ্ট্রের কাজ করবে। রাষ্ট্রের কাজ কি? মানুষকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করানো এবং মানুষকে প্রোটেকশন দেওয়া, ব্যাস, রাষ্ট্রের আর কোনো কাজ নেই। বুঝতেই পারছো না? অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট অন দি অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের লাইফ, ইন্ডিভিজুয়ালের লিবার্টি যেন কেউ কন্ট্রোল না করে। কিন্তু দেখো, এটা তো বললে হবে না, তার কারণ ওয়েস্টে নয় রাষ্ট্র লোকের লাইফে দখল দিচ্ছে না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা করলে হবে না। ইন্ডিয়াতে কিন্তু রাষ্ট্র একটা কল্যাণমূলক ওয়েলফেয়ার রাষ্ট্র হওয়া উচিত, যে মানুষের জীবনে পজিটিভলি এফেক্ট করছে। যদি আজকে আমার কাছে মেটেরিয়াল গ্রাউন্ড না থাকে চিকিৎসা করানোর, যদি আমার কাছে মেটেরিয়াল যে যে অপরচুনিটিগুলো লাগে ভালো পড়াশোনার, সেইগুলো যদি না থাকে, তাহলে এইগুলো কি রাষ্ট্র কিছুই করবে না? একদমই না। তাহলে আমাদের এইখানে যে লিবার্টি, সেটা কিন্তু বলতে পারো একটা পজিটিভ লিবার্টি, নেগেটিভ লিবার্টি না। যেইখানে রাষ্ট্র কিন্তু পজিটিভলি আমাদের লাইফে ইন্টারফেয়ার করছে, আমাদেরকে ফ্রি হেলথ দিচ্ছে, ফ্রি এডুকেশন দিচ্ছে, বা অনেক কিছু অ্যাকশনের দ্বারা আমাদের কল্যাণ কিন্তু করতে চাইছে, তাহলে আমাদের কিন্তু একটা কল্যাণমূলক রাষ্ট্র, যার ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষকে ফ্রি করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে, যেখানে রাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে মানুষের লিবার্টিতে দখল দেবে না। কি কি ক্ষেত্রে দেবে না? 5 রকম ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র অন্য কোনো লোককেও বলবে না যে তুমি এই লোকটার এই লিবার্টিস গুলোতে হস্তক্ষেপ করো। রাষ্ট্রের দেখার দায়িত্ব কারোর লিবার্টি যাতে ভায়োলেট না হয়, এবং রাষ্ট্র যাতে কারোর লিবার্টি ভায়োলেট না করে। তাহলে কত রকমের লিবার্টি প্রিয়াম্বল সিকিউর করছে? লিবার্টি অফ থট, আমি যেইটা চাই সেটা ভাবার স্বাধীনতা, সেইটিকে প্রকাশ করার স্বাধীনতা, বিলিফের স্বাধীনতা, ফেথের স্বাধীনতা, এবং ওয়ার্শিপের স্বাধীনতা। এই 5 রকম লিবার্টি কিন্তু রাষ্ট্রকে দিতে হবে।
সেই 5 রকম যেন ভায়োলেট না হয় এবং রাষ্ট্র যেন ভায়োলেট না করে। এবং এই 5 রকম লিবার্টি আমরা এনজয় করি ফান্ডামেন্টাল রাইটের দ্বারা। তার কারণ কি জানো? তার কারণ যদি এই 5টা লিবার্টি কেউ ভায়োলেট করে বা রাষ্ট্র ভায়োলেট করে, আমি কিন্তু সরাসরি কোর্টে যেতে পারবো এবং কোর্টে গিয়ে বলতে পারবো আমার লিবার্টি ভায়োলেট করা হচ্ছে, আপনারা অ্যাকশন নিন এবং রিটের দ্বারা আমার রাইটকে আবার আমার কাছে ফিরিয়ে দিন। ওকে, আচ্ছা, এই যে লিবার্টি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডেমোক্রেটিক সিস্টেম। যেটা আমি আগেই বলছিলাম, ডেমোক্রেসি মানে শুধু ভোট দেয়া হয় না, কিন্তু মানুষের এক্সপ্রেশন, মানুষের স্পিচ, মানুষের ভাবনা, মানুষের বিলিফ, এটাকেও স্বাধীনভাবে প্রকাশ করার, মত করার কিন্তু একটা পরিবেশ তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের যে লিবার্টি, এই লিবার্টিটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আজকে দেখো এখানে কিন্তু রয়েছে এক্সপ্রেশনের গল্প। এক্সপ্রেশন, আমরা যা কিছু ভাবতে পারি সেটাকে এক্সপ্রেস করতে পারি, বিলিভ করতে পারি, যে কোনো কিছুতে আমরা ফেথ রাখতে পারি, সেটা ওয়ার্শিপেরও হতে পারে, যে কোনো ধর্মতে। কিন্তু দেখো এইখানে একটা রেস্ট্রিকশন রয়েছে, এইগুলো কিন্তু অ্যাবসলিউট না, রেস্ট্রিকশন রয়েছে। তার মানে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, তাই তো? কিন্তু আমি কি এটা বলতে পারি একটা সমাবেশ করে যে লাদেন খুবই ভালো লোক ছিলেন? কোনোই বলতে পারেন। তার কারণ এটা রাষ্ট্রের বিরুদ্ধে, এটা আমাদের সার্বভৌমত্ব ঐক্যতার বিরুদ্ধে, বা এইসব বললে অন্য দেশের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে। তাহলে আমি কিন্তু এমন কিছু বলবো না যেটা সভার্জিনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়ার এগেনস্টে। আমি এমন কিছু বলবো না যেটা সিকিউরিটি অফ ইন্ডিয়ার এগেনস্টে। আমি এমন কিছু বলবো না যেইটার জন্য অন্য দেশের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে। আমি এমন কিছু বলবো না যার জন্য পাবলিক অর্ডার ব্রেক হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই রাইটসগুলো, এই লিবার্টিসগুলো কিন্তু অ্যাবসলিউট না, এইগুলোকে রেস্ট্রিকশন করা হয়েছে। এবং পার্লামেন্ট বিভিন্ন বিভিন্ন সময় এই রেস্ট্রিকশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে এই লিবার্টির রাইট দেয়া হলেও এটা কিন্তু অ্যাবসলিউট না, যেন তেন প্রকারে এটা কিন্তু ইউজ করা যাবে না। যেরকম আরেকটা এক্সাম্পল দিই, মনে করো যে আমি আমার বাড়িতে গান শুনছি 20-40 ভলিউমে, আমার পাশের বাড়ির ছেলেটা পড়তে বসেছে। দেখো আমি কিন্তু আমার লিবার্টি এনজয় করছি, কিন্তু দেখো অন্যের লিবার্টিতে হস্তক্ষেপ করছি। তখন কিন্তু রাষ্ট্র আসবে, এসে আমাকে বলবে যে আপনি নয় হেডফোন দিয়ে শুনুন, নাহলে সাউন্ডটাকে কম করুন। আপনি আপনার লিবার্টি এনজয় করতে গিয়ে অন্যের লিবার্টিতে ইন্টারফেয়ার করতে পারেন না। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই যে আইডিয়া অফ লিবার্টি, এই জিনিসটা কিন্তু নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। শুধু লিবার্টি না, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের যে মোটো ছিল, স্লোগান ছিল, সেটাই কিন্তু ছিল লিবার্টি, ইকুয়ালিটি আর ফেটার্নিটি। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। এবার আসছি সমতা, ইকুয়ালিটিতে। বুঝতেই পারছো, ইকুয়ালিটি মানে কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি বিশেষ কোনো স্পেশাল প্রিভিলেজ পাবে না। ভারতের সংবিধানের চোখে সবাই সমান, রুল অফ ল, আইনের শাসন যদি তোমরা দেখো, তাহলে আইন কিন্তু সবার জন্য এক, আইন কিন্তু কোনো দুটো ব্যক্তিকে আলাদা করে দেখে না। তেমনি ইকুয়ালিটি, সমতা, ইকুয়ালিটির কাছেও কিন্তু সবাই এক, কেউ কোনো স্পেশাল প্রিভিলেজ পায় না। এবং উইথাউট এনি ডিসক্রিমিনেশন সবাইকে অপরচুনিটি দেয়া হবে তাদের ডেভেলপ করার জন্য, তাদের পার্সোনালিটির বিকাশের জন্য। এই যে আমাদের প্রিয়াম্বল রয়েছে, সেটা ইকুয়ালিটি কি কি প্রদানে দিচ্ছে? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। তাদের অপরচুনিটি দিচ্ছে নিজের স্টেটাসটাকে ডেভেলপ করার। এবং আমাদের ইকুয়ালিটি এখানে ক প্রকার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সিভিক রয়েছে, পলিটিক্যাল রয়েছে, ইকোনমিক রয়েছে, যেটা এনশিওর করছে আমাদের ফান্ডামেন্টাল রাইটের দ্বারা। ঠিক আছে, দেখো এই যে সিভিক, যে আমি লিবার্টি, যে ইকুয়ালিটির কথা বলছি, সিভিক ইকুয়ালিটি, এইগুলো দেখো কোথায় কোথায় রয়েছে। ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর্টিকেল 14, যে আইনের কাছে সবাই সমান। যদি তোমরা কোনো বই বা যদি কোর্ট রুমে যে থাকো, তাহলে দেখবে একটা আইডল দাঁড়িয়ে থাকে, যার চোখে পট্টি বাঁধা থাকে, তার হাতে ব্যালেন্সিং হুইল আছে, এটা কিন্তু আইন।
কেন চোখে পট্টি বাঁধা থাকে? সে যেন দুটো ব্যক্তিকে আলাদা চোখে না দেখে, তার কাছে যেন সব নাগরিকই এক হয়। তে কোন রিলিজিয়ান থেকে এসছে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, তার স্টেটাস কি, এইগুলো কিন্তু একদম দেখবে না। আইনের চোখে সবাই সমান, ঠিক আছে? দেখো, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশনও কিন্তু করা যাবে না। কিসের বেসিসে? রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। আজকে আমি মুদির দোকানে গেলাম, মুদি আমাকে বলল যে আপনাকে জিনিসপত্র দেব না কারণ আপনার গায়ের রং কালো। ডিসক্রিমিনেশন কিন্তু এটা। রাষ্ট্র ডিসক্রিমিনেশন করবে না, রাষ্ট্র কাউকে ডিসক্রিমিনেশন করতে দেবে না এই 5খানা সোশ্যাল গ্রাউন্ডে। ঠিক আছে? এবং ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবাই ইকুয়াল অপরচুনিটি পাবে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ, এবং অ্যাবলিশন অফ টাইটেল, কোনো রকম জন্মের ভিত্তিতে কোনো রকম টাইটেল কিন্তু কাউকে দেয়া হবে না। শুধু দুটো টাইটেল আমাদের অ্যালাউ রয়েছে। একাডেমিক, যেরকম তোমরা অনেক অর্থেই দেখবে পড়াশোনার মাধ্যমে যে আমরা টাইটেলগুলো পেয়ে থাকি, যেরকম এমফিল, পিএইচডি, ডক্টরেট বা ডক্টর, এই সমস্ত টাইটেল, এবং মিলিটারি, মেয়র, কমান্ডার, ব্রিগেডিয়ার, এইসব টাইটেল, ঠিক আছে? এবং কেউ যদি বিদেশ থেকেও কোনো টাইটেল পায়, বিদেশি কান্ট্রি থেকে, তখনও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা প্রেসিডেন্টের পারমিশন লাগবে। এবার দেখো পলিটিক্যাল ইকুয়ালিটি কিসে হচ্ছে। তোমরা যদি ইলেকশন কমিশন পড়ো তাহলে দেখবে এই দুটো আর্টিকেল তোমরা পাবে, যেখানে বলা হচ্ছে যে কোনো পার্সনকে ভোট দেওয়ার যে মত, সেটা থেকে কিন্তু দূর করা যাবে না। সে ভোট দিতে পারবে, তার রিলিজিয়ন যাই হোক না কেন, তার রেস যাই হোক না কেন, তার কাস্ট যাই হোক না কেন, তার সেক্স যাই হোক না কেন, কোনো রকম তাকে ভোট দেওয়ার মতাদর্শ থেকে কিন্তু সরানো যাবে না। এবং ইন্ডিয়া কোনো অর্থেই ধর্ম, জাতি, ভাষার ভিত্তিতে কিন্তু ভোটে অংশগ্রহণ করায় না। আমাদের এইখানে কি রয়েছে? ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, যেখানে বলা হচ্ছে 18 ইয়ার্সের পরে সবাই কিন্তু ভোট দিতে পারবে উইথাউট এনি ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট, ঠিক আছে? এবং 2 ইলেকশনস, লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি, এটা কিন্তু হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফরেজ, যেটা বললাম 18 বছরের পর বয়সের পরে ভোট। এবং আমাদের যে ইকোনমিক ইকুয়ালিটি রয়েছে সেটা কিন্তু রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেখানে তোমরা দেখো আর্টিকেল 39 বলছে রাষ্ট্রকে এটা করতে হবে যাতে মেন এবং ওম্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড পায়। মানে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে আমরা যেইগুলো আমাদের দরকার রয়েছে, ন্যূনতম, যেরকম আমাদের সাফ রাস্তাঘাট, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের সুয়েজ সিস্টেম, ন্যূনতম বেঁচে থাকার জন্য। এবং তার সাথে সাথে লাইভলিহুড, মানুষের একটা রোজগারেরও কিন্তু দরকার রয়েছে। এবং ইউনাইটেড নেশন কিন্তু বলছে যে ইন্ডিয়াতে ন্যূনতম রোজগার 21,000 টাকা হওয়া উচিত। তার সাথে সাথে এডুকেশন, হেলথ, নিউট্রিশন, এর দিকেও কিন্তু রাজ্যকে বিশেষ সুপারভাইজন করতে হবে। এবং সম কাজে সম বেতন, তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু ল পাস হয়ে গেছে, যেখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কিন্তু দেয়া হচ্ছে নারী এবং পুরুষকে। আচ্ছা, এবার আমরা চলে আসছি ফ্রেটারনিটিতে। এই যে ফ্রেটারনিটি, এই শব্দটার মানে হচ্ছে ভ্রাতৃতা, ব্রাদারহুড, যেইখানে আমাদের সংবিধান সিঙ্গেল সিটিজেনশিপের দ্বারা, কারণ আমরা তো আর ইউএস এর মতো না, ইউএসএ তে কি হয়, ডাবল সিটিজেনশিপ রয়েছে। তুমি ইউএস এর নাগরিক এবং তুমি যে কান্ট্রিতে, মানে সরি, যে স্টেটের মধ্যে রয়েছে, মনে করো আমি ইউএস এর নাগরিক, তার সাথে সাথে আমি নিউ ইয়র্কের থাকি, তাই জন্য নিউ ইয়র্কেরও নাগরিক।
আমি ইউএস এর নাগরিক, তার সাথে সাথে আমি শিকাগোরও নাগরিক। আমি ইউএস এর নাগরিক, তার সাথে সাথে আমি পিওর্টো রিকোরও নাগরিক। তাহলে ইউএসএ তে কিন্তু ডাবল সিটিজেনশিপ রয়েছে, আমাদের ইন্ডিয়াতে ভাতৃয়তা এই একক নাগরিক থেকে কিন্তু স্যাটিসফাই করা হচ্ছে। এবং আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ আর্টিকেল 51A তেও কিন্তু বলা রয়েছে যে যাই ধর্ম হোক না কেন, যাই ভাষা হোক না কেন, যেইখান থেকেই আসুক না কেন, বা যতই ডিভিশন হোক না কেন, আমাদের মধ্যে কিন্তু একটা কমন ভাতৃয়তা বা কমন ব্রাদারহুড রয়েছে, যার মাধ্যমে আমরা একে অপরকে ইন্ডিয়ানস বলে কিন্তু সম্বোধন করি। তার সাথে সাথে এই যে ওয়ার্ড ইন্টিগ্রিটি, তার মানে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ কিন্তু অ্যাড করা হচ্ছে, যেখানে ইন্টিগ্রিটি ঐক্যতা বোঝাচ্ছে। ওকে, তাহলে এই গেল আমাদের ফেটার্নিটি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে ইউনিটি এবং ইন্টিগ্রিটি, এই যে ফেজ, এটার কিন্তু একটা সাইকোলজিক্যাল ডাইমেনশনও কিন্তু রয়েছে, যার মানে ন্যাশনাল ইন্টিগ্রেশন, আমরা অ্যাজ আ নেশন সবাই এক, সবাই ভারতীয়, এটা কিন্তু বোঝাচ্ছে। এবং তোমরা যদি আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো, তাহলে এটা কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে, লেখা রয়েছে ইউনিয়ন অফ স্টেটস। এটা কিন্তু লেখা নেই যে ইন্ডিয়া ইজ এ স্টেট অফ স্টেটস বা ফেডারেশন অফ স্টেটস, এই শব্দগুলো কিন্তু লেখা নেই, লেখা রয়েছে কি ইউনিয়ন অফ স্টেটস। তার মানে কি? তার মানে কোনো রাজ্য ইন্ডিয়া ছেড়ে যেতে পারবে না, নো স্টেট হ্যাভ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন, এবং কোনো রাজ্য ইন্ডিয়াকে ভাঙতে পারবে না। ইউনাইটেড স্টেটসে 50টা রাজ্য একসাথে এসে ইউনাইটেড স্টেটসকে সৃষ্টি করলো, আমাদের ইন্ডিয়া কিন্তু এরকম না। ইন্ডিয়া আগে হয়, তারপরে রাষ্ট্রগুলিকে আমরা কিন্তু অ্যাড করি। ঠিক আছে, এবং এটি দেয়া হয়েছে তার কারণ আমাদের ইন্ডিয়াতে তো যেহেতু অনেক ডাইভার্সিটি রয়েছে, ধর্মের ভিত্তিতে কমিউনালিজম রয়েছে, জায়গার ভিত্তিতে রিজিয়নালিজম রয়েছে, কাস্টের ভিত্তিতে কাস্টিজম রয়েছে, ভাষার ভিত্তিতে লিঙ্গুইজম রয়েছে, সেশনিজম, তার মানে একটা স্টেট যখন থাকতে চায় না অ্যাজ আ নেশন, তখন সেটাকে বলে সেশনিজম। এইগুলোকে স্টপ করার জন্য এই যে ফেটার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, এই শব্দের ওপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের যে জিনিসগুলো ছিল। এবার কিছু সিগনিফিকেন্ট জায়গায় আমরা আসি, এইগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। কি বলছে দেখো, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার কি বলছে, প্রিয়াম্বল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেস হোয়াট উই হ্যাভ থট অর ড্রিমড সো লং। তার মানে প্রিয়াম্বল সেইটাই এক্সপ্রেস করছে যেটা আমরা ভেবেছিলাম অ্যাজ আ কনস্টিটিউশনাল মেকার, যেইটা আমরা ভেবেছিলাম যে সংবিধান যেটা হওয়া উচিত, প্রিয়াম্বল কিন্তু সেটাই এক্সপ্রেস করছে। তার সাথে দেখো কে মুন্সি, যিনি ড্রাফটিং কমিটির একজন মেম্বার, তিনি বলছেন প্রিয়াম্বল হলো হরোস্কোপ অফ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। তার কারণ এই তিনটে ওয়ার্ড সেই সময় ছিল, সেই জন্য তিনি এই তিনটে ওয়ার্ডকে ইউজ করছেন। তিনি বলছেন প্রিয়াম্বল হলো কনস্টিটিউশনের হরোস্কোপ, যেটা ডিফাইন করছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাজ আ ফ্রি গণতান্ত্রিক রিপাবলিকান কান্ট্রি। ঠাকুর দাস ভার্গবা, যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনিও কিন্তু বলছেন প্রিয়াম্বল ইজ দ্য প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং এটি কিন্তু আত্মা, সংবিধানের আত্মা বলে কিন্তু তিনি এইখানে সম্বোধন করছেন। এবং আর্নেস্ট বার্কার, একজন ইংলিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট, তিনি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। তিনি কি বলছেন, প্রিয়াম্বল অ্যাজ দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন, একটি কি নোট, একটি গুরুত্বপূর্ণ নোট, যেটা কনস্টিটিউশনকে সিম্পলিফাই ওয়েতে বা সিম্পল ওয়েতে ডিফাইন করছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা এসে গেছি ডিসকাশনে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে প্রিয়াম্বল কি, সরি এইটা একটুখানি তোমরা দেখে নেবে, কনস্টিটিউশন হবে। ঠিক আছে, প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট? প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট? দেখো
বেরুবাড়ি ইউনিয়ন বলে একটা জায়গা আছে। এই বেরুবাড়ি ইউনিয়ন নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট কিন্তু কেসের রায় দেয় যে প্রিয়াম্বল এবং কনস্টিটিউশন কিন্তু এক জিনিস না। প্রিয়াম্বল অ্যান্ড কনস্টিটিউশন ইজ নট দ্য সেম থিং। তার মানে রায় দেয় যে প্রিয়াম্বল কিন্তু কনস্টিটিউশনের পার্ট না, দে আর নট দ্য সেম। কিন্তু কেশবানন্দা ভারতী কেসে আবার কিন্তু এটা পাল্টে যায়। সুপ্রিম কোর্ট আবার রায় দেয় প্রিয়াম্বল কিন্তু কনস্টিটিউশনেরই একটা পার্ট। এই জন্যে যদি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায় তাহলে প্রিয়াম্বলকেও কিন্তু অ্যামেন্ড করা যাবে, কিন্তু প্রিয়াম্বলের যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারকে কিন্তু চেঞ্জ করা যাবে না। এবং এলআইসি ইন্ডিয়াও একটা কেস হয়, এই এলআইসি ইন্ডিয়াতেও কিন্তু সুপ্রিম কোর্ট সেম কথা বলে যে প্রিয়াম্বল কিন্তু সংবিধানেরই একটা অংশ। এবং এর জন্যই প্রিয়াম্বলও অ্যামেন্ড করা যেতে পারে। তাহলে এই গেল আমার প্রিয়াম্বল নিয়ে যাবতীয় আলোচনা। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারলে। একদম বিস্তারিতভাবে আমাদের ক্লাসটার আলোচনা হলো। আশা করি যে তোমরা এই ক্লাসটা নোট করলে, কোনো রকম যে ডাউট ছিল সেটা তোমাদের ক্লিয়ার হলো। এরকম করেই আমি আরও ক্লাস নিয়ে আসবো যেখানে ডিটেলসে আমরা প্রিলি মেন্স দুটো সেশনের জন্যই কিন্তু আলোচনা করব WBCS নিয়ে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ভালো করে পড়াশোনা করো এবং দেখতে থাকো WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।